আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিয়মিত গল্প শুনতে পাশে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকলো, কারণ গল্পটা সম্পূর্ণ নতুনভাবে লেখা হয়েছে। ছেলেটা উত্তেজিত হয়ে কথাটা বলে ওঠে। পায়ের উপর পা রেখে জ্বলন্ত সিগারেট একের পর এক টেনে চলেছে আগন্তুকটা। পরিবেশটা বেশ শান্ত, নিঝুম রাত, নিস্তব্ধ পরিবেশ, আকাশের চাঁদ, মাথার উপর হাজারো তারা, নীল আকাশ। পরিবেশটা খোলামেলা, বেশ ভয়ঙ্কর, তবে পরিবেশটা অনেক শান্ত। বয়ে যাচ্ছে মৃদু বাতাস, সিগারেটের ধোঁয়াগুলো টেনে উড়িয়ে দিচ্ছে সামনে বাঁধা অবস্থায় থাকা সেই ছেলেটার দিকে। ছেলেটার মুখে ধোঁয়াটা উড়িয়ে দেওয়ার সাথে সাথে ছেলেটা কক কক করে কেসে উঠে ছেলেটা রেগে মেগে বলে ওঠে। হঠাৎ করে একথা শুনে আগন্তুকটা নাড়া দিয়ে ওঠে কেমন যেন। মুহূর্তের মধ্যেই তার ভেতরে থাকা এক নতুন রূপের আগমন ঘটে। পরিবেশটা আচমকাই দমকা হাওয়া বইতে শুরু করে। মাথার উপর জ্বলন্ত চাঁদ মামাও যেন মেঘের আড়লে ঢেকে যায়। তারাগুলো যেন ছোটাছুটি করে কোথায় পালিয়ে যায়। আকাশটা মেঘে ঢেকে যায়, পরিবেশটা অন্ধকার হতে শুরু করে, দমকা হাওয়া বইতে শুরু করে। হঠাৎ এমন পরিবেশে বেশ খানিকটা ভয়ঙ্কর হয়ে ওঠে পরিবেশটা। আগন্তুকটা মুখের ভেতরে থাকা সিগারেটের ধোঁয়াগুলো মুখ থেকে বের না করে সেগুলোকে গিলে ফেলে। হাতে থাকা সিগারেটটা টেবিলের উপর ফেলে দেয়। আচমকা কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার মুখের ভেতরে হাত ঢুকিয়ে জিহ্বাটা টেনে বের করে নিয়ে আসে। ছেলেটা বাঁচার জন্য ছটফট করতে থাকে। এক পর্যায়ে মুখের ভেতর থেকে জিহ্বাটা চিরে বেরিয়ে আসে। ছেলেটা সাথে সাথে চিৎকার করে, কিন্তু তার চিৎকার বের হয় না। মুখ থেকে গল গল করে তাজা গাঢ় লাল রক্ত বের হতে থাকে। রক্তগুলো ছিটকে গিয়ে আগন্তুকটার পরনে থাকা সাদা টি শার্টের ওপরে পড়ে। মুখে রক্তের সেটা পড়ে এই দৃশ্য দেখে উপস্থিত থাকা বেশ কয়েকজন পিছিয়ে যায়। আগন্তুকটা এবার সেই রক্তটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে থাকে। এ যেন মদের থেকেও আর নারীর থেকেও মাতাল করা এক নেশাত্মকময় সুবাস, যা মাতাল করে তুলেছে আগন্তুকটাকে। আগন্তুকটা বাম হাত ঘাড়ে রেখে নিজের ঘাড়টা চাপ দিয়ে দুবার এদিক ওদিক ঘুরিয়ে নেয়। আগন্তুকটা আচমকা হেসে ওঠে। তার হাসিতে যেন ভয়ঙ্কর কিছুর জানা দিচ্ছে। ভয় তো তাদের কলিজায় থাকে যারা অপরাধ করে, কারণ তারা জানে একটা সময় তাদেরকে তাদের এই অপরাধের জন্য মরতে হবে। হা 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 করে আগন্তুকটা পাগলের মতো হাসতে থাকে। ছেলেটার মুখ থেকে এখনও রক্ত বের হতে থাকে। ছেলেটা ভয়ে চুপসে গেছে, কেননা আগন্তুকটা দেখতে ভীষণ ভয়ঙ্কর। আগন্তুকটার ঘাড় পর্যন্ত মাথার চুল দাড়িগুলো বড় বড়, মুখেও কপালে বেশ কয়েক জায়গায় আঁচড়ের চিহ্ন, দেখতে কেমন যেন এক পাগল ভয়ঙ্কর উন্মাদের মতো। আগন্তুকটা আবারও একটা ব্র্যান্ডের সিগারেট জ্বালায় আর বলে ওঠে। রক্ত দেখলে রক্তের নেশা কেন জানি না আমাকে মাতাল করে তোলে। আগন্তুকটা হেসে ওঠে। তার হাসিতে ভয়ঙ্কর কিছু একটা জানান দিচ্ছে। পরিবেশটাও নিস্তব্ধ। আগন্তুকটা হাতের ইশারা দেওয়ার সাথে সাথে সেখানে নিয়ে আসা হয় একটা কাঠের বাক্স। এরপর আগন্তুকটা মুচকি হেসে কাঠের বাক্সের মুখটা খুলতেই চেয়ারে বাঁধা থাকা ছেলেটার কলিজার পানি শুকিয়ে যায়। কপালে ভাঁজ পড়ে যায়, চোখে চিন্তার ছাপ। বুকের ভেতর এক চাপা ভয় যেন কাজ করে, কেননা সে বক্সের ভেতর সব ভয়ঙ্কর অস্ত্র, যা সাধারণ মানুষ দেখলে কলিজা কেঁপে উঠবে। আগন্তুকটা এক এক করে সুন্দর করে টেবিলের সামনে রেখে সাজাতে থাকে সেই অস্ত্রগুলো। সেখানে রয়েছে সুই সুতো, কাঁচি, খুর, ব্লেড, হাতুড়ি, প্যারেক, ছুরি, বেশ কয়েকটা নাম না জানা অস্ত্র। আগন্তুকটা পায়ে পা রেখে ছেলেটার দিকে তাকায়। ছেলেটার চোখে চোখ পড়তেই ছেলেটা ভয়ে চুপসে যায়। আগন্তুকটা হেসে বলে ওঠে। ভেবেছিলাম তোর মুখ থেকে সমস্ত কথা শুনবো, কিন্তু তুই আমাকে গালি দিয়ে তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি, তাই তোর কণ্ঠটা আগে আমি খেয়ে ফেলেছি। কথাটা বলে ছেলেটার সামনে একটা ভিডিও প্লে করে ছেলেটা। ভিডিওটা দেখার সাথে সাথে চমকে ওঠে। চোখ দুটো বড় বড় হয়ে যায় ছেলেটার, আরও ভয় পেয়ে যায়। আগন্তুকটা এটা দেখে মুচকি হেসে বলে ওঠে। এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলি? এখনও তো তোর কোনো চিকিৎসাই করলাম না, তাতেই তোর এই অবস্থা? ছেলেটার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। ছেলেটার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, মুখ থেকে রক্ত পড়ছে। এটা দেখে ফারুক এবার বলে ওঠে। রোকন, ওর মুখে কাপড় ঢুকিয়ে দে। কথাটা বলার সাথে সাথেই ছেলেটার মুখে যখন রোকন কাপড় ঢুকিয়ে দিতে যাবে, ঠিক তখনই আগন্তুকটা রোকনকে থামিয়ে দেয় আর বলে ওঠে। রোকন, তুই আমার মতো হতে চাস তাই না?
আমার মতো হয়ে লাভ নেই, আমার থেকেও ডেঞ্জারাস হতে হবে। বেটা কথায় আছে না, গরুর থেকেও শীর্ষ বড়। এতদিন ধরে কাজ করছিস অথচ সাধারণ এতটুকু জ্ঞান নেই। আগন্তুকটা আচমকা টেবিলের ওপর বাড়ি দিয়ে চিল্লিয়ে বলে ওঠে। ওর মুখে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দে, এরপর ওর মুখে কাপড় ঢুকিয়ে দে। কারণ আমার আদালতে মামলার ফয়সালা হওয়ার আগেই অপরাধীর শাস্তি শুরু হয়ে যায়। কথাটা বলার সাথে সাথে পাশেই একটা বক্স থেকে জ্বলন্ত কয়লা বের করে ফাহিম নামের ছেলেটার মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে উপরে কাপড় ঢুকিয়ে দেয়। সাথে সাথে ছেলেটার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ছেলেটার ছটফট করতে থাকে, চিৎকার করে, কিন্তু তার চিৎকার বের হয়ে আসে না। ছেলেটার এরকম আর্তনাদ দেখে আগন্তুক হু হু করে হেসে ওঠে। তার হাসিতে শান্ত পরিবেশটা যেন মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর আর আতঙ্কে আটকে ওঠে। গভীর রাত, কোনো মানুষের আনাগোনা নেই, নিস্তব্ধ পরিবেশ। চতুর্পাশে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়েছে। ঢাকা পাবলিক ইউনিভার্সিটি খোলামেলা ক্যাম্পাস মাঠে উপস্থিত রয়েছে অজানা হলুদ পোশাকে পরিহিত অসংখ্য মানুষ। বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে চতুর্পাশে, রয়েছে বেশ কয়েকটা গাড়ি। আগন্তুকটা হেসে উঠে মুচকি হেসে চেয়ারে বাঁধা থাকা ফাহিম নামের ছেলেটার গালে হঠাৎ করে চুমু দেয় আগন্তুকটা। এটা দেখে ভ্যাবাচাকা খেয়ে যায় উপস্থিত থাকা বাকি ছেলেপেলেগুলো। তারা ভাবতে থাকে তাদের বস আবার পাগল হয়ে গেল নাকি। ছেলেগুলো একে অপরের দিকে তাকাতে থাকে, কারণ তারা জানে বসের মাথায় যখন রক্ত উঠে যায় তখন পরিবেশটা গরম হয়ে ওঠে। আগন্তুকটা একটা প্রেমের গান লাগিয়ে দিয়ে মনের সুখে সামনে থাকা সুইয়ের ভেতর দিয়ে সুতা ঢুকিয়ে ছেলেটার দুই ঠোঁট সেলাই করতে থাকে। ক্যাচ 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 করে ছেলেটার দুই ঠোঁট সেলাই করে দেয়। ছেলেটা চেয়ারে ছটফট করতে থাকে, পা দুটো গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। এটা দেখে পাশে থাকা উপস্থিত বেশ কয়েকজন ছেলে এসে ছেলেটাকে চেপে ধরে, সাথে চ্যাটা। আগন্তুকটা মনের সুখে গান গাইছে আর তার ঠোঁট দুটোকে সেলাই করে দিচ্ছে। এক পর্যায়ে আগন্তুকটা হেসে ওঠে। আগন্তুকটার চোখে মুখে লাল রঙের আবরণ ফুটে উঠেছে। আগন্তুকটা হঠাৎ করেই ফাহিম নামের ছেলেটার গলা চেপে ধরে বলে ওঠে, তুই হয়তো জানিস না, এই ফারুক যখন যাকে চায় তাকে জায়গায় খেয়ে ফেলে। তোর কলিজা হয় কি করে আমি এই শহরে বেঁচে থাকা সত্ত্বেও তুই ফুলের মতো মেয়েদেরকে ধর্ষণ করিস? ছেলেটার মুখের ভেতর জ্বলন্ত আগুন, তারপর দুই ঠোঁট সেলাই করা। ছেলেটার মাথার মস্তকগুলো যেন দাউ দাউ করে টকবক করে গরম হতে শুরু করেছে। ছেলেটার মুখের ভেতরটা পুড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। ছেলেটা যেন তার চোখের ইশারা দিয়ে কোনো কিছু বোঝাতে চাইছে, কিন্তু পারছে না। আগন্তুকটা এটা দেখে আবারও একটা মুচকি হাসি দেয় আর বলে ওঠে, কিরে, তুই কি পানি খাবি নাকি? ছেলেটা ফারুকের কথা মতো মাথা নাড়ায়। এরপর ফারুক চোখের ইশারা দিতেই রোকন পানি নিয়ে আসে। রোকন বলে ওঠে, প্রথম রাস্তা বন্ধ থাকলে দ্বিতীয় রাস্তা দিয়ে ট্রাই করতে হয়। ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে দেয়াল কানা করা একটা ড্রিল মেশিন বের করে ব্যাগ থেকে, এরপর সেটা গালের সাইডে রেখে মেশিন চালু করার সাথে সাথে গালটা ফুটো হয়ে এফোর ওফোর হয়ে বের হয়ে আসে। আচমকা এরকম হওয়াতে উপস্থিত থাকা ছেলেগুলো চমকে ওঠে। সকলের গলার পানি শুকিয়ে গেছে। রোকনের কাছ থেকে পানির পাত্রটা নিয়ে সেই ফুটো দিয়ে মুখের ভিতর পানি দেওয়ার সাথে সাথে ছেলেটা চেয়ার থেকে উল্টে পড়ে যায়, কেননা মুখের ভেতর এতক্ষণ ছিল আগুন। পানি দেওয়ার সাথে সাথে সেটা যেন কাটা গায়ে লবণ ছিটে দেওয়ার মতো হয়ে গেছে, কেননা সেটা কোনো ঠান্ডা পানি ছিল না, সেটা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস গরম পানি। ছেলেটা নিস্তেজ হয়ে গেছে। ফারুক চৌধুরী ইশারা দেওয়ার সাথে সাথে সবাই ভয়ে ভয়ে ছেলেটাকে আবারও চেয়ার থেকে তুলে দাঁড় করায়। ছেলেটাকে চেয়ারে ভালো করে বসিয়ে তার হাতগুলো চেয়ারের টেবিলের সাথে চেপে ধরে। আগন্তুকটা সে বাক্স থেকে একটা হাতুড়ি আর বেশ কয়েকটা পেরেক বের করে পরপর হাতের তালুর উপর পেরেক রেখে টেবিলের সাথে ঝুলি মেরে দেয়। আগন্তুকটা ব্যথায় কুঁকড়ে ওঠে। ভেতরে থাকা আত্মাটা যেন বাঁচার জন্য ছটফট করতে থাকে। জীবন থেকে বের হতে পারলেই যেন সে বেঁচে যায়। শরীরের এক জায়গায় রশি বেঁধে রাখলে যেমন রক্ত চলাচল করতে না পেরে সেই জায়গাটা এক অন্যরকম যন্ত্রণা তৈরি হয়, ঠিক সেই রকম ফাহিম নামের ছেলেটার অবস্থা হয়েছে। আগন্তুকটা ব্যাগ থেকে কয়েকটা গরম সুই বের করে এনে ছেলেটার নখের ভেতর প্লাস দিয়ে ঢুকিয়ে দেয়। সাথে সাথে নখসহ নখের জায়গাটা পুরো ঝলসে যায়। এরপর এক এক করে প্লাস দিয়ে নখগুলো তুলে ফেলতে থাকে। ছেলেটা মৃত লাশের মতো নিস্তেজ হয়ে গেছে, যেন বেঁচে থেকে মরে গেছে। আগন্তুকটা হঠাৎ করে রেগে যায়, বসে থাকা চেয়ারের উপর লাথি মেরে ফেলে দেয় চেয়ারটাকে আর চিৎকার করে বলে ওঠে, ওরে তুলে দাঁড় করা।
ওর শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেল, এরপর টেবিলের উপর শুয়ে দে। ফারুকের কথা মতো রোকন সহ বেশ কয়েকজন ছেলেটাকে চেয়ারের বাঁধন খুলে দিয়ে ছেলেটাকে নগ্ন করে টেবিলের উপর শুইয়ে দেয়। ছেলেটা নিস্তেজ হয়ে গেছে, যেন শুধু জীবনটা আছে কিন্তু শরীরটা নড়াচড়া করে না। আকুন্দকটা ব্যাগ থেকে একটা ধারালো বড় ছুরি বের করে ছেলেটার গলার ওপর রাখে। ছেলেটা চোখ দিয়ে সমস্ত কিছু দেখছে, কিন্তু হাত দিয়ে সরানোর শক্তিটুকু নেই। আকুন্দকটা আকাশের দিকে তাকিয়ে ছেলেটার গলার উপর ছুরিটা চালিয়ে দেওয়ার সাথে সাথে গরু জবাই করলে যেমন গলাটা মাঝখানে ফাঁক হয়ে যায়, ঠিক তেমনই শরীর থেকে ছেলেটার গলাটা আলাদা হয়ে যায়। মাথাটা টেবিলের ওপর থেকে পড়ে গিয়ে শীতে ভরা খোলা আকাশের নিচে সেই সবুজ ঘাসে লাফালাফি করতে থাকে। টেবিলের উপর দেহটা ছটফট করতে থাকে, গল গল করে রক্ত বের হতে থাকে। আগন্তুকটার সাদা রঙের টি শার্টটা লাল রঙে রঙিন হয়ে ওঠে। আগন্তুক বলে ওঠে, রোকন, মালটার লজ্জাস্থান কেটে রাস্তার কুকুরকে খাওয়াবি, আর ভার্সিটির গেটের সামনে ঝুলিয়ে রাখবি উল্টো করে। কথাটা বলে আগন্তুকটা গাড়ির দিকে যেতে থাকে। হলুদ পোশাকে পরিহিত মানুষগুলো আগন্তুকটার পেছনে বন্দুক হাতে এগোতে থাকে। একজন গিয়ে গাড়ির দরজা খুলে দেওয়ার সাথে সাথে আগন্তুকটা দামি সেই গাড়ির ভিতর ঢুকে পড়ে। এরপর যেতে থাকে ভার্সিটির গেট থেকে বের হয়ে নিজ অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ কি হলো এই ভার্সিটিতে কেউ বুঝতে পারলেন না, তাই তো? গল্পের সাথে থাকুন, গল্পটা নতুন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে এখন থেকে নিয়মিত নতুন গল্প দেয়া হবে। আপনাদের একটা সাপোর্টে আমাদের নতুন গল্প দিতে আগ্রহ বাড়ায়। গল্পে যদি ভয়েস আর্টিস্টরাই সব হতো তাহলে নতুন গল্প দেওয়ার প্রয়োজন হতো না। তাই গল্পে মেন পার্টে কে কোন চরিত্রে পাঠ করলো সেটা দেখার বিষয় না, গল্পটা ভালো হয়েছে কিনা বা গল্পটা নতুন কিনা এটা বড় বিষয়। কারণ নতুন গল্প মানেই নতুন ধামাকা আর নতুন এক চমক। তাই নতুন গল্পটি শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফারুকের কথা মতো রোকন ছেলেটার লজ্জাস্থান কেটে ভার্সিটির গেটের সামনে ঝুলিয়ে দেয়। এরপর আরও পাঁচটা গাড়ি ভার্সিটি থেকে বের হয়ে যায়। রাত প্রায় শেষের দিকে, দেখতে দেখতে রাত শেষ হয়ে সকাল হয়েছে। ব্যস্ত শহরের মানুষগুলো প্রতিদিনের মতো নিজেদের কর্মসংস্থান আর জীবিকা নির্বাহের জন্য এক শহর থেকে অন্য শহরে আবারও যাত্রা শুরু করেছে। ছাত্রছাত্রীগুলো বিভিন্ন ভার্সিটি এবং ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। শহরের মাঝখানে পাবলিক ইউনিভার্সিটির সামনে কয়েকশো মানুষের ঢল পড়েছে। সবাই দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে মাথাবিহীন ঝুলন্ত সেই লাশটার দিকে। সাংবাদিকরা এসেছে, সবাই নিউজ করতে থাকে, এসেছে পুলিশ প্রশাসন। পরিবেশটা কেমন যেন এক গরম হয়ে উঠেছে। সাংবাদিকগুলো বলে ওঠে, খবরটা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই উপস্থিত হয়েছেন অসংখ্য ছাত্রছাত্রী সহ সাধারণত জনতা। পুলিশ লাশটাকে পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। মাথাটাও খুঁজে পাওয়া গেছে। পুলিশ এবার সাংবাদিকদের সামনে এসে বলে ওঠে, আমরা লাশটাকে ফরেন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছি, লাশের মাথাটা পাওয়া গেছে। ছেলেটার পরিচয় জানতে পেরেছি। ছেলেটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট মাফিয়া গ্যাংস্টার দলের মধ্যে একজন সদস্য। আর আমরা মনে করি হয়তো কোনো একটা গ্যাংস্টার প্রতিশোধ নেওয়ার জন্য কিংবা কোনো কিছু একটার কারণে হয়তো মেরে ফেলেছে। আমরা তদন্ত করে যেটা জানতে পারবো সেটা আপনাদেরকে জানিয়ে দিব। পুলিশের আর কোনো কথা না বলে সে জায়গা ত্যাগ করে সাথে ভার্সিটির মাঠ পরিষ্কার করার জন্য ফায়ার সার্ভিস নিয়ে আসা হয়েছে। ফায়ার সার্ভিসে এসে পুরো মাঠটাকে ক্লিন করতে থাকে। পরিবেশটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। ব্যস্ত শহরের মানুষগুলো আবারও ব্যস্ত হয়ে পড়েছে, নিজেদের কর্মসংস্থান নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে সাধারণ মানুষ। আর আজকের খবরটা পেপারে বেরিয়েছে। সাধারণ মানুষ বলে ওঠে, চায়ের দোকানে শত শত মানুষ আড্ডা দিচ্ছে। ভার্সিটি আজকে বন্ধ দেওয়া হয়েছে, কেননা ভার্সিটির পরিবেশ অনেকটাই আতঙ্কে ছড়িয়ে পড়েছে। চায়ের দোকানে আড্ডা দিচ্ছে বেশ কয়েকজন ট্যাক্সি চালক সাথে সাধারণ মানুষ। এমন সময় সেখানে একটি ট্যাক্সি এসে থামে। ট্যাক্সির ভেতর থেকে বের হয়ে আসে একজন সুঠামদেহী হ্যান্ডসাম ছেলে। ছেলেটা দেখতে বেশ স্মার্ট, অনেক সুন্দর একটা ছেলে। ছেলেটা গাড়ির ভেতর থেকে বের হয়ে এসে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই আমজাদ চাচা বলে ওঠেন, জি চাচা, একটা ভাড়া ছিল তো প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আসলাম। না তো চাচা, কি হয়েছে? কোনো কিছু হয়েছে? কি যে বলো না চাচা, আমরা গরিব মানুষ, আমাদের কে মারবে? আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তারা বেশ কয়েকজন কথা বলছে। ঠিক সে সময় কয়েকজন ছেলে এসে দোকানে হঠাৎ করে ভাঙচুর শুরু করে আর বলে ওঠে, কালকে থেকে আমাদেরকে চাঁদা দিবি, নয়তো তোর এই দোকান আর কোনোদিন খুলতে পারবি না। এখানে দোকান করতে হলে
আমাদেরকে চাঁদা দিতে হবে। ফারুক সহ সবাই সবটা দাঁড়িয়ে দেখছে। ছেলেগুলোর হাতে বেশ দামি দামি অস্ত্র রেখে AK-47 এবং কয়েকটা ছুরি বেশ কয়েকজন এসেছে। এটা দেখে আকবর চাচা বলে ওঠে, চুপ কর বেটা বুড়ো, নইলে জায়গায় মাথাটা ফেলে দিব। তুই জানিস না তুই কার সঙ্গে কথা বলছিস? এটা রাশেদ ভাইয়ের অর্ডার আছে। কালকে থেকে তোদের সবাইকে টাকা দিতে হবে। কথাটা বলে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। আকবর চাচা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলে ওঠে, চাচা কেঁদো না, ওরা একদিন ঠিক শাস্তি পাবে, ওদেরকে শাস্তি পেতেই হবে। হঠাৎ করে ফারুকের পকেটে থাকা বাটন ফোনটা টুনটুন শব্দে বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় একটা মেসেজ এসেছে। মেসেজটা পড়ে আবারও পকেটে ফোনটা রেখে দেয়। তারপর সবাইকে সেখানে সান্ত্বনা দিয়ে ফারুক ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে ভাড়া মারার জন্য। দেখতে দেখতে সময়টা পার হতে থাকে। বিকেল হয়েছে। ট্যাক্সি নিয়ে ফারুক চলে আসে গ্যারেজে। তারপর ট্যাক্সি গ্যারেজে রেখে দেয়। এটা দেখে গ্যারেজের মালিক রহমত চাচা বলে ওঠে, না চাচা, একটু কাজ আছে। ও আচ্ছা, যা হাত মুখ ধুইয়ে এরপর একটু বিশ্রাম নে। ঠিক আছে। এরপর ফারুক রহমত চাচার কথা মতো ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে যায়। ফারুক এই গ্যারেজেই থাকে। ফারুক যেদিন প্রথম এই শহরে এসেছিল সেদিন তাকে ঠাঁই দেওয়ার মতো কেউ ছিল না। সেদিন এই রহমত চাচা তাকে ঠাঁই দিয়েছিল। সেদিন যদি এই রহমত চাচা না থাকতো তাহলে ফারুক আজকে এই শহরে টিকে থাকতে পারতো না। কারণ এই শহরে টিকে থাকতে টাকা লাগে, দম লাগে, সাহস লাগে। কারণ এই শহরের মানুষগুলো পাথরের মতো, চোখের সামনে কেউ মরে গেলেও চোখ তুলে তাকাবে না, বরং পাশ এড়িয়ে চলে যাবে। শহরের মানুষগুলো দিন দিন মূর্তি হয়ে যাচ্ছে। কেউ কারো বিপদে এগিয়ে আসে না, বরং বিপদে ফেলতে পারলেই বরং তারা বাঁচে। দেখতে দেখতে সন্ধ্যা হয়েছে। সন্ধ্যায় ফারুক একটু বের হয়েছে। রাস্তার সাইডে ফারুক একা অন্যমনস্ক হয়ে হেঁটে যেতে থাকে। হঠাৎ করে ফাঁকা রাস্তার মাঝখানে একটা দামি কালো গাড়ি এসে থামে। ফারুক এদিক ওদিক তাকিয়ে সেই গাড়ির ভিতর ঢুকে পড়ে। গাড়িটা মুহূর্তের মধ্যেই সবার চোখের অগোচরে চলে যায়। গাড়িটা চলে আসে একটা দামি বিলাসবহুল বাড়ির সামনে। গাড়ির দরজা খুলে দিতেই গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে ফারুক। এরপর অনুমতি ছাড়াই ফারুক ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে ফারুক সেই বাইরে থেকে বের হয়ে এসে তার বাগান বাড়িতে বসে। ঠিক তার 2 মিনিটের মধ্যেই একটা হেলিকপ্টার তার বাংলো বাড়িতে ল্যান্ড করে। হেলিকপ্টার থেকে বের হয়ে আসে দুজন মানুষ। দেখতে বেশ স্মার্ট, পরনে কালো পোশাক, সাদা রঙের টি-শার্ট এবং কোট। ফারুক নামের ছেলেটার সামনে এসে দাঁড়াতেই সে দুটি লোক বলে ওঠে, হ্যালো, বসুন। এরপর সেই দুটি মানুষ পায়ে পা রেখে সোফায় বসে পড়ে আর বলে ওঠে। কথাটা শুনে ফারুক এবার তার মুখে থাকা সিগারেটটা টেবিলের উপর রেখে স্বর্ণের বাক্স খুলতেই চকচক আলোয় আলোকিত হয়ে ওঠে জায়গাটা, কেননা পুরো বাক্সটা স্বর্ণ দিয়ে ভরপুর। রোকন, মানুষগুলো জায়গা মতো সব জায়গায় পৌঁছে দিবি। নিশ্চয়ই আপনাদের ইচ্ছে করছে যে কে এই ফারুক, গল্পের মধ্যে কি হচ্ছে, তাই না? চলুন তাহলে শুনে আসি গল্পের মূল কাহিনী কি। তারপর তারা দুজনের মধ্যে একটা ডিল করতে থেকে এভাবে প্রায় রাত হয়। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। ঢাকা শহরের অন্ধকার গলি, যেখানে দিনের বেলা চলে সামাজিক ব্যবসা আর রাত হলেই সেখানে চলে অন্ধকার জগতের এক নোংরামির ব্যবসা। রাত তখনও বেশি গভীর হয়নি, কেবল রাত 11টা বাজে। বাংলো বাড়ি থেকে বের হয় হলুদ পোশাকে পরিহিত বেশ কয়েকজন মানুষ। গাড়িগুলো চলে আসে ঢাকা গুলিস্তানের একটি পরিত্যক্ত গলিতে। গাড়ি করে এসে সারিবদ্ধভাবে থেমে যায়। এরপর গাড়ি থেকে নামে বেশ কয়েকজন মানুষ। একজন ব্যক্তি এসে গাড়ির জানালা খুলে দিতেই গাড়ির ভেতর থেকে সুটবুট পরিহিত একজন আগন্তুকের আগমন ঘটে। হালকা দমকা বাতাস বয়ে যায়, পরিবেশটা অশান্ত হয়ে ওঠে। আগন্তুকটা পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে থাকে। এরপর সেই গলি ধরে ভেতরে প্রবেশ করে। কিছুটা পথ যেয়ে বাদ হয়ে দাঁড়ায় বেশ কয়েকজন ছেলে। তো এটা দেখে মুস্কি একটা হাসি দেয় কোনো কথা ছাড়াই। আগন্তুকটা কোমর থেকে AK-47 একটা সাইলেন্সার বন্দুক বের করে ছেলেগুলোর মাথায় পরপর বেশ কয়েকটি গুলি করে জায়গায় খেয়ে ফেলে ছেলেগুলোকে। এরপর আগন্তুকটা গোডাউনের ভেতর প্রবেশ করে। গোডাউনের ভেতর প্রবেশ করতেই সাজু নামের একটা ছেলে চিৎকার করে বলে। আগন্তুকটা হাসতে থাকে। সাজু নামের ছেলেটার কথা শুনে আগন্তুকটার হাতে থাকা সিগারেটের অংশটা সাজু নামের ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, সিংহকে কোনো জঙ্গলে প্রবেশ করতে পারমিশন লাগে না, বরং সে যে জঙ্গলে পা রাখে সেটাই তার রাজত্ব হয়ে যায়। আগন্তুকটা কোনো কথা ছাড়াই সেখানে একটা চেয়ারে বসে পড়ে, পায়ে পা রেখে, আর হেসে ওঠে। পাশেই দাঁড়িয়ে আছে রোকন সহ আরও কয়েকজন। আগন্তুকটা হেসে বলে ওঠে,
মেয়েগুলোকে কোথায় বন্দি করে রেখেছিস? আমাকে ট্যাক্স না দিয়ে আমার শহরে তুই ব্যবসা করবি, অথচ আমি জানবো না? আগন্তুকটা বেশ মনোযোগ দিয়ে সিগারেট টানছে। তার মনে কোনো প্রতিক্রিয়া নেই। পরিবেশটা বেশ শান্ত, হালকা দমকা বাতাস বয়ে যাচ্ছে। আচমকা কেউ কোনো কিছু বলে ওঠার আগেই পেট ভেদ করে এফোর ওপর হয়ে বুলেট বের হয়ে যায় সাজু নামের ছেলেটার। সামনে বসে থাকা আগন্তুকটা হঠাৎ করেই চোখের পলকে পরপর বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে সাজু নামের ছেলেটাকে। ছেলেটা সেখানে নিস্তেজ হয়ে পড়ে যায়। এটা দেখে উপস্থিত থাকা সাজু নামে ছেলেটার বাকি ছেলেগুলো ওগুলো পিছিয়ে যায়, কেননা আগন্তুকটার হাতে থাকা ছুরিটা থেকে কোনো গরম তাজা গাঢ় লাল রক্ত গড়িয়ে পড়তে থাকে। আগন্তুকটা সেই রক্তের নাকের কাছে এনে এক অমৃত ঘ্রাণ নিতে থাকে, তারপর এগিয়ে যেতে থাকে সামনের দিকে। এমন সময় বেশ কিছু মেয়ের আর্তনাদ আর চিৎকার ভেসে আসে। আগন্তুকটা ছেলেটার ইশারা দেওয়ার সাথে সাথে রোকন সহ বেশ কয়েকজন মেয়ের চিৎকারের আওয়াজ শুনে সেদিকে যেতে থাকে। কেউ বাধা হয়ে দাঁড়ালেই কোমর থেকে বেশ কয়েকটা বন্দুক বের করে উপস্থিত থাকা সবাইকে জায়গায় মেরে ফেলে। সবাইকে গুলি করে মেরে ফেলে, কেউ বেঁচে নেই। রোমের মধ্যে বন্দি থাকা সমস্ত মেয়েকে বের করে নিয়ে আসে রোকন সহ হলুদ পোশাক পরিহিত সমস্ত মানুষ। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ এক একটা পরীর মতো। প্রায় 50 থেকে 60 জন মেয়েকে বের করে নিয়ে আসা হয়। এরপর রোকন বলে ওঠে, মেয়েগুলোকে থানায় নামিয়ে দিয়ে আয়, বাকি কাজগুলো পুলিশ অফিসারগুলো নিজেই করবে। আর হ্যাঁ, তোমরা এখানে যা দেখেছো এখানেই ভুলে যাও। পুলিশকে কোনো তথ্য দিবে না, বলবে তোমরা কোনো কিছুই দেখোনি। এরপর রোকনের সমস্ত লোকজন মেয়েগুলোকে গাড়িতে করে থানার উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে সে বাইরে থেকে যখন বের হতে যাবে, আগন্তুকটা ঠিক তখনই পেছন থেকে কেউ একজন গুলি করে। আচমকা গুলি করাতে আগন্তুকটার বাম হাতে গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা তৌহিদ নামের ছেলেটা পরপর বেশ কয়েকটা গুলি করে। গুলিগুলো ছেলেটার পায়ে গিয়ে লাগে, ছেলেটা সেখানেই পড়ে যায়। সবাই দৌড়ে গিয়ে চারদিকে বন্দুক হাতে ঘিরে ফেলে। ছেলেটা গুলি খাওয়ার পর হাঁটু ভাঁজ করে সেখানেই বসে আছে। আগন্তুকটাকে দেখে মুচকি হেসে ওঠে। এরপর পেছন থেকে একটি ছেলে চেয়ার এনে দিতেই পায়ে পা রেখে বসে পড়ে। আগন্তুকটা হো হো করে হেসে ওঠে। তার হাসিতে যেন গোডাউনটা কেঁপে ওঠে। কিরে, তুই একটা শিয়াল হয়ে সিংহকে শিকার করতে এসেছিস? আমাকে ছেড়ে দে, কে তুই? ফারুক মেন্টাল, ফারুক অন্ধকারের রাজা। ফারুক? কোন ফারুক? তুই কি সেই ফারুক যাকে সবাই ভয় পায়, যার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়? হ্যাঁ, আমি সেই ফারুক। যেখানে আইনের হাত শেষ হয়ে যায়, সেখান থেকে আমার বিচার শুরু হয়। দেখ ভাই, তোর যা লাগে তা তুই নিয়ে যা, তবুও তুই আমাকে মারিস না। হা হা হা। আগন্তুকটা হেসে ওঠে। কোনো কথা ছাড়াই নিজের প্যান্টের চেন খুলে ছেলেটার মুখের ওপর প্রস্রাব করে দেয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো লজ্জায় মাথা নামিয়ে ফেলে। ছেলেটা পুরো সাইকোমেন্টাল। তার মাথায় একবার রক্ত চেপে বসলে সে রক্ত ছাড়া কিছুই বোঝে না। ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়। ফারুক বলে ওঠে, তোরা অসহায় মেয়েগুলোকে কোথায় পাচার করিস? তাদের লিডারকে? তোরা কাদের সাথে কাজ করিস? আগন্তুকটা হেসে ওঠে। কোনো কথা না বলে চোখের ইশারা দিতেই পাশ থেকে একটা ছেলে একটা বক্স বের করে নিয়ে আসে। এরপর বক্সটা আগন্তুকটার সামনে রাখে। বক্সটার চেন খুলতেই কলিজাটা কেঁপে ওঠে সাজু নামের ছেলেটার, কেননা সেখানে ভয়ঙ্কর সব আগ্নেয় অস্ত্র। আগন্তুকটা কোনো কথা ছাড়াই সাজু নামের ছেলেটার বাম হাতের ঘাড়ের ওপর রেখে ঘাড় থেকে বাম হাতটা কেটে ফেলে। গলগল করে রক্ত পড়তে থাকে। এরপর সেখানে কাপড় দিয়ে বেঁধে দেয় আগন্তুকটা। সাজু নামের ছেলেটা নিস্তেজ হয়ে গেছে। ভয়ে শুকিয়ে গেছে কলিজার পানি, গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আগন্তুকটা এবার সেই কাটা হাতটা কুচি কুচি করে কাটতে থাকে সাজু নামের ছেলেটার চেয়ারের সামনে। কুচি কুচি করে কাটা হয়ে গেলে আগন্তুকটা বলে ওঠে, এই টুকরোগুলো রাস্তার কুত্তাদেরকে খাওয়াবে। হাজি নামের ছেলেটা চমকে ওঠে। আগন্তুকটা কোনো কথা ছাড়াই ছেলেটার পা দুটো নিজের পায়ের রানের উপর নিয়ে পায়ের গিরার উপরের অংশ কেটে ফেলে, পা দুটো আলাদা করে ফেলে সাজু নামের ছেলেটার। এই দৃশ্য দেখে চিৎকার করে বলে ওঠে। আগন্তুকটা এ কথা শুনে পুরোপুরি রেগে যায়। চোখে মুখে লাল রক্তবর্ণ ধারণ করে ফেলে চোখে এক নতুন রক্তের ছবি ভেসে ওঠে। সাজু নামের ছেলেটার পরনে থাকা প্যান্টের ভেতর থেকে ধারালো ছুরি ঢুকিয়ে দিয়ে তার পরনে থাকা পোশাক কেটে ফেলে। এরপর বক্স থেকে একটা ছোট্ট কোড়াল বের করে ছেলেটার লজ্জাস্থান এক কোপে আলাদা করে ফেলে।
এরপর টেবিলের ওপর ছেলেটার মাথাটা চেপে ধরে একের পর এক বুকের উপর কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। ছেলেটা সেখানেই ক্ষতবিক্ষত হয়ে যায়। আগন্তুকটা এখনও রেগে আছে, সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর রোকন পুলিশ স্টেশনে নামিয়ে দেয় সেই মেয়েগুলোকে আর চলে যায়। একসাথে অনেকগুলো মেয়ে থানার ভিতর প্রবেশ করে এতগুলো মেয়েকে দেখে পুলিশ অফিসার চমকে ওঠে। পুলিশ অফিসার দৌড়ে এসে মেয়েগুলোর সামনে দাঁড়ায় আর বলে ওঠে, এ কি, তোমরা তো সেই মেয়েগুলো যারা হারিয়ে গিয়েছিলে। তোমাদের জন্য তোমাদের মা বাবা অনেক চিন্তা করছে, আমরাও তো অনেক খুঁজেছিলাম। তোমরা তো হারিয়ে গিয়েছিলে, তোমরা এখানে কি করে ফিরে এলে? হলুদ গ্যাংস্টার মানে মেটাল ফারুক? আচ্ছা, তোমরা কি বলতে পারবে তোমরা কোন জায়গায় বন্দী ছিলে? পুলিশ কনস্টেবল মেয়েগুলোকে সুন্দর করে তাদের প্রত্যেকের বাড়ি পৌঁছে দিয়ে আসে। পুলিশ অফিসার সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে সেই ঘটনা যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে আগন্তুক সহ তার পুরো দলবল বেরিয়ে পড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে। পুলিশ বাহিনীর একটা বিশাল টিম সেই গোডাউনের চারিদিকটা ঘিরে ফেলে। এরপর ভিতরে প্রবেশ করে। পুলিশ ভিতরে প্রবেশ করেই দেখে রক্তে রক্তাক্ত হয়ে গেছে জায়গাটা। সবাইকে গুলি করে মেরে ফেলেছে। লাশগুলোকে দেখে পুলিশ অফিসার ফরেন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে দিতে বলে, সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বাংলো বাড়িতে এসে কাপড় পাল্টে আবারও সাধারণ পোশাক আর ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে ছেলেটি। রাত তখন 10:35। রাস্তা বেশ ফাঁকা হয়েছে, মানুষের চলাচল সমাগম কমেছে, পরিবেশটাও হালকা শান্ত হয়েছে। আগন্তুকটা ট্যাক্সি নিয়ে তার নিজ গন্তব্যের দিকে যাচ্ছিল। এমন সময় দুটি ছেলে ট্যাক্সি থামায়। ট্যাক্সি চালক গাড়ি থেকে নামলে দুজন ছেলে একটি মেয়েকে নিয়ে গাড়িতে উঠে। ট্যাক্সি চালক বলে ওঠে, ভাই, কোথায় যাবেন? 11 নম্বর রোডে যাব। এরপর ট্যাক্সি চালক কোনো কথা না বলে সোজা গাড়ি চালাতে থাকে। গাড়ির ভেতর বসে সেই ছেলেটা মেয়েটার সাথে নোংরামি করতে থাকে। ছেলে দুটো মেয়েটার বুকে ঘাড়ে হাত দিতে থাকে। সব কিছু গাড়ির লুকিং গ্লাসে দেখছে ছেলেটা। এটা দেখে ছেলেটা গাড়ি থামায়। এটা দেখে পেছনে ছেলেগুলো বলে ওঠে, কিরে বেটা, তুই গাড়ি থামালি কেন? গাড়ি সোজা চালাতে থাক। ভাই, আমার গাড়িতে এসব করা যাবে না। আমার গাড়ি থেকে নামুন, না হলে। এই, তুই চিনিস আমাদেরকে? কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমাদেরকে গাড়ি থেকে নামতে বলিস? জায়গায় খেয়ে ফেলবো। ট্যাক্সি চালকের মাথার রাগ উঠে যায়, রক্ত যেন গরম হয়ে ওঠে, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। পেছনে থাকা ছেলেটা বন্দুক হাতে তাক করেছিল ট্যাক্সি চালকের দিকে। হঠাৎ করে ট্যাক্সি চালক ছেলেটার হাত থেকে চোখের পলকে বন্দুক নিয়ে পরপর 4টা গুলি করে তাদের দুজনের পায়ে এবং মেয়েটার মাথায় গুলি করে। মেয়েটাকে মেরে ফেলে সেখানে। এরপর আগন্তুকটা গাড়ি থেকে বের হয়ে এসে ছেলে দুটোকে গাড়ির ভেতর থেকে টেনে বের করে ছেলে দুটোর পোশাক খুলে ফেলে। তারপর ছেলে দুটোর পায়ে রশি বেঁধে গাড়ির পেছনে বেঁধে ফেলে। ছেলেগুলো ভয়ে গুটিসুটি হয়ে গেছে। এরপর ছেলেটা ট্যাক্সি নিয়ে তার গন্তব্যে যেতে থাকে। উলঙ্গ হয়ে ছেলেগুলোকে রাস্তার মাঝে টেনে নিয়ে যাচ্ছে রশি করে বেঁধে আগন্তুকটা। এতে করে ছেলে দুটোর শরীরে থাকা মাংসগুলো রাস্তার পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে। ছেলেগুলো চিৎকার করতে থাকে, কিন্তু ছেলেগুলোর চিৎকার বাইরে বের হয়ে আসে না, কেননা তাদের মুখের ভিতর কাপড় ঢুকিয়ে দিয়েছে আগন্তুকটা। ছেলেগুলোর শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, পুরো রাস্তাটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। ছেলেগুলো এক পর্যায়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আগন্তুকটা চৌরাস্তার মোড়ে গাড়ি ব্রেক করে ছেলেগুলোর বাঁধন খুলে দেয়। ছেলেগুলো জায়গায় মারা যায়। এরপর আগন্তুকটা সেখান থেকে চলে আসে, গ্যারেজে এসে গাড়ি পার্কিং করে। যখন চলে যেতে নেবে তখন রহমত চাচা বলে ওঠে, ফারুক, তুই এসেছিস? যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে খেয়ে নিব। ঠিক আছে চাচা। এরপর ফ্রেশ হয়ে খেতে আসে। দুজনেই খেতে থাকে। খেতে খেতে দুজনেই গল্প করতে থাকে। এক পর্যায়ে রহমত চাচা বলে ওঠে, ফারুক, তুই কিন্তু এখনো আমাকে বললি না তোর বাবা কি? তুই কেনই বা সেদিন বাড়ি থেকে চলে এসেছিল? এ কথা শুনিয়ে ফারুকের মুখে খাবার আটকে যায়। অনেক দিন হয়ে গেল বাড়ির কথা মনে পড়ছে। কতদিন হয়ে গেল তার মায়ের সাথে কথা হয়নি। কত স্মৃতি জুড়ে রয়েছে তার এই অতীতের শহরে। এই শহরে এসেছিল ভালো মানুষ হতে, কিন্তু ভালো মানুষ আর হতে পারল কোথায়? বরং আগের শহর যা তাকে দিতে পারেনি, এই শহরে তা সে পেয়েছে। তার চোখে এক ফোঁটা অশ্রু। এটা দেখে রহমত চাচা বলে ওঠে, কি রে ফারুক, কি হলো? তুই কাঁদছিস কেন? বাড়ির কথা মনে পড়েছে? তো বাড়ি ফিরে যা। না চাচা, সে রাস্তা আমার জন্য বন্ধ। কেন? কি হয়েছে তোর সাথে? সবটা আমাকে খুলে বল। তোর এই শহরে আসার আজকে প্রায় 1.5 বছর হতে চলল, কিন্তু তুই আমাকে এখনো বলিসনি কি হয়েছিল তোর সাথে।
আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছে করছে কে এই ফারুক, কী তার পরিচয়, কেনই বা সে ট্যাক্সি চালাচ্ছে আর রাতের আধারে মানুষ হত্যা করছে। সে এত কোটিপতি হওয়ার সত্ত্বেও কেন লাক্সারি গাড়ি ছেড়ে সাধারণ একজন ট্যাক্সি চালক হয়ে সমাজে বেঁচে আছে? কী তার পরিচয়, কে তার বাবা মা? অবশ্যই আমাদের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। তার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলে নিয়মিত নতুন গল্প আপলোড করা হয়। যদি আপনারা কেউ আপনাদের জীবন কাহিনী কিংবা নিজের গল্প লিখে দিতে চান, তাহলে অবশ্যই আপনাদের লেখা গল্প আমাদের এই চ্যানেলে আমরা প্রকাশিত করব। নিজেদের প্রতিভা এবং ইচ্ছে শক্তি তুলে ধরতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দ্রুত এবং আপনার লেখা গল্পটি আমাদের এই চ্যানেলে প্রকাশিত করুন। ধন্যবাদ সবাইকে। ফারুক এবার অতীতে ডুব দেয়। পুরনো স্মৃতিগুলো কতই না সুন্দর ছিল। বাবা মা, দু বোনকে নিয়ে ফারুকের সুন্দর জীবন যাচ্ছিল। পরিবারের সবচেয়ে ছোট ছেলে ফারুক। ফারুকের বাবা একজন মন্ত্রী, দেশের সর্বোচ্চ পাওয়ারফুল একজন ব্যক্তি, বিজনেসম্যান, সাথে শিক্ষামন্ত্রী। মা গৃহিণী, দু বোন বেশ সুখেই যাচ্ছিল তাদের দিন। এই তো সেদিনের কথা। খাবার টেবিলে বসে আছে সবাই মিলে। তখন সেখানে মন্ত্রী সাহেব এসে উপস্থিত হয় আর বলে, ফারুক, লেখাপড়ার পাশাপাশি তো ব্যবসার হাল ধরতে পারি। এভাবে ঘুরে না বেরিয়ে ব্যবসায় একটু মনোযোগ দে। বাবা, ওসব ব্যবসা আমার মাথায় এখন ঢুকবে না। এখনও কি আমার ব্যবসা সামলানোর বয়স হয়েছে? এটা শুনে পাশ থেকে বৃষ্টি বলে ওঠে, না, আপনার তো বিয়ের বয়স হয়নি। বিয়ে দিলে 3 বাচ্চার বাবা হবেন, আর আপনার বিয়ের বয়স হয়নি। তুই কিন্তু একদম আমার সাথে লাগতে আসবি না, না হলে তোকে কিন্তু আগে বিয়ে দিয়ে দিব এবং এই বাড়ি থেকে তাড়াবো। আমি কি তোর বাড়িতে আছি যে তুই আমাকে তাড়াবি? তোকে বের করে দিব। তুই তো সারাদিন খাস আর মোবাইল নিয়ে পড়ে থাকিস। তুই কি করিস আমি জানি না, বলবো না কি? আমি বলবো নাকি তোর বিষয়ে? তুই কোথায় কোথায় কাদের সাথে আড্ডা দিস? তোকে তো। ফারুক, কি হচ্ছে এটা? চুপচাপ খেয়ে কলেজে যা। আর বৃষ্টি, তুই কি শুরু করলি? তোরা দুজন আর মানুষ হবি না। বাবা, আজকে আমি অফিসে যাব। ঠিক আছে মা, তুই তাহলে একটু অফিসটা দেখাশোনা করিস। আমি আর কত দেখে সামলাবো? এই দুইজন বড়দের দ্বারা কিছুই হবে না, এরা শুধু ঝগড়া করতে পারে। বাবা, তুমি কিন্তু তোমার ছেলেকে অপমান করছো। এটা কিন্তু মোটেও ঠিক না। আম্মা দেখো, তোমার আদরের ছেলেকে সবাই মিলে অপমান করছে। চুপ, আর কোনো কথা বলবে না। তোর বাবা তো ঠিকই বলেছে, উনি আর কত দিকে সামলাবে? এখন তো তোর বয়স হয়েছে, তুই এত ব্যবসার হাল ধরতে পারিস। তাছাড়া এরারও আর বিয়ের বয়স হয়ে যাচ্ছে। ওকে কি সারা জীবন এই বাড়িতেই রাখবো? ওর বিয়ে হয়ে গেলে তোর বাবার কত দিকে সামলাবে? আর তোরা দুইটা হয়েছিস বাদর, তোর বাবা আর এরা কত দিকে সামলাবে? আচ্ছা ঠিক আছে আম্মু, ছেড়ে দাও। আমি আজকে আপুর সাথে অফিসে যাব। ও কিছুদিন ঘুরে বেড়াক। ছেলে মানুষ বিয়ে হয়ে গেলে তো বউয়ের গোলামি করতে করতে সময় চলে যাবে। তোকে তো। চুপ, অনেক হয়েছে। এরপর সবাই খেতে থাকে, কারণ ইরা যা বলছে তাই এই বাড়িতে শেষ কথা। ইরা হচ্ছে এ বাড়ির বড় মেয়ে, তারপর হচ্ছে বৃষ্টি, এরপর সবচেয়ে ছোট আদরের ফারুক। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান এবং দু বোনের এক ভাই, তাই একটু বেশি আদরের। ফারুকের কাজ শুধু সারাদিন ঘুরে বেড়ানো, এদিক ওদিক আড্ডা দেওয়া। লেখাপড়া প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায় নিজের কাজে। ফারুকও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে যায়। ফারুক ছোটবেলা থেকেই মারামারিতে পারদর্শী। কোথাও কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ করে। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কেটে যায়, সময়টাও পার হতে থাকে। এদিকে ইরার বিয়ে ঠিক হয়ে যায়। ছেলেপক্ষ দেখতে আসবে আজকে। ছেলে লন্ডনের একজন প্রফেসর। ইরাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। ড্রয়িং রুমে বসে আছে মন্ত্রী সাহেব সহ পাত্রপক্ষ। এমন সময় মন্ত্রী সাহেব বলে ওঠে, বৃষ্টি, জামা ইরাকে নিয়ে আয়। এরপর বৃষ্টি ইরাকে নিয়ে আসার জন্য যায়। ইরার কয়েকজন বান্ধবী এসেছে। ইরাকে নিয়ে আসা হয় পাত্রপক্ষের সামনে। ছেলে তো দেখে ক্রাশ খেয়ে ফেলেছে ইরাকে। ছেলের বাবা বলে ওঠে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। এখন আপনারা অনুমতি দিলে আমরা বিয়ের কাজ শুরু করতে পারি। জি ভাই, ছেলে আমাদেরও পছন্দ হয়েছে। এখন বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। ছেলে তো বিয়ের পর বিদেশ চলে যাবে, সেক্ষেত্রে মেয়েকেও তো তার সাথে যেতে হবে। তাই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয় দিয়ে দিব। আজকে যেহেতু শুক্রবার, আগামী শুক্রবারে তাদের বিয়ে ডেট ফাইনাল করি। তাহলে সময় হাতে 7 দিন আছে। 7 দিনে সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে,
এরপর বিয়ের ডেট ফাইনাল করে তারপর পাত্রপক্ষ চলে যায়। দেখতে দেখতে সময় ঘনিয়ে আসতে থাকে। ইরা ও তৌহিদ দুজনেই কথোপকথনের মাধ্যমে কয়েকদিন বেশ ভালো ভাব জমিয়েছে। রাজ্যে গিয়ে কথা বলে আড্ডা দেয়, ঘুরতে যায়। এটা দেখে ফারুক বলে ওঠে, কি রে আপু, আর মাত্র 3 দিন তো বাকি আছে, তোর কি আর তর্স হয়েছে না? এখন থেকে যেভাবে স্বামী পাগল হয়ে যাচ্ছিস, না জানি বিয়ের পর কি করবি। মা দেখো, তোমার ছেলে কি বলছে, বৃষ্টির আগে কিন্তু ওকে বিয়ে দিয়ে দেব। কি, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি কারো বলির পাঠা হতে চাই না। দেখবো তুই কি করে বিয়ে না করে থাকিস, দেখেই তো বোঝা যাচ্ছে বউ পাগল হবি। ধুর, তোদের সাথে কথা বলাই ভুল। ফারুক সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বিয়ের সময় ঘনিয়ে আসে। ফারুকের বন্ধু বান্ধব সবাই এসেছে। শাওন আর মুন্না তার বেস্ট ফ্রেন্ড। বিয়ে বাড়িটাকে বেশ সুন্দর করে সাজিয়েছেন। দেখতে দেখতে বিয়ের সব কাজ শেষ হয়ে যায়। এখন মেয়েকে বিদায় দেবে। বাড়িতে কান্নার রোল পড়েছে। ফারুকের কি কান্না! ফারুকের এরকম কান্না দেখে ইরা বলে ওঠে, এই পাগল, এভাবে কাঁদছিস কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি? আমি তাও আবার আসবো। তোকে ছাড়া থাকবো কি করে আপু? আমাকে যখন বাবা বকাবকি করবে, তখন আমাকে কে বাঁচাবে? কাঁদিস না ভাই, আমি তো আছি। তারা 3 ভাই বোন কান্না করতে থাকে। তাদের ভালোবাসা দেখে সেখানে সবাই মুগ্ধ হয়ে যায়। কোনো রকমে ইরাকে সেখান থেকে নিয়ে গাড়িতে করে পাত্রপক্ষ চলে যায়। দেখতে দেখতে বিয়ের পর্ব শেষ হয়ে যায়। কোনো রকমে এভাবে রাত কেটে যায়। পরের দিন ইরাকে আনতে যায়। বিয়ের সমস্ত রিচুয়াল এভাবেই শেষ হয়ে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ফারুক এর মধ্যেই তার পড়ালেখা শেষ করে। এর মধ্যে সে ব্যবসায় হাত দিয়েছে। বৃষ্টি প্রাইভেটের একটা ভার্সিটিতে শিক্ষকতার জব পেয়েছে। সবাই সবার কর্মসংস্থানে ব্যস্ত হয়ে পড়েছে। মন্ত্রী সাহেবেরও বয়স বেড়ে যাচ্ছে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। সন্ধ্যা হয়েছে। পরিবেশটা আজকে কেমন যেন থমকে আছে। রাস্তাটাও আজকে বেশ নিস্তব্ধ ও শুনশান সন্ধ্যা হয়েছে। কলেজে আজকে একটু বেশি কাজের চাপ ছিল, যার কারণে বৃষ্টির ফিরতে দেরি হয়। গাড়িটাও খারাপ হয়েছে, গ্যারেজে ঠিক করতে দিয়েছে। বাড়ি থেকে কলেজ মাত্র 5 মিনিটের রাস্তা, তাই পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে ফিরছে বৃষ্টি। এমন সময় তার সামনে একটা গাড়ি এসে থামে। হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে বৃষ্টিকে টেনে তুলে বেশ কয়েকজন ছেলে। বৃষ্টি বাঁচার জন্য ছটফট করতে থাকে। এই ঘটনাটি দেখে ফেলে শাওন আর মোনা। দ্রুত ফোন করে ফারুককে। ফারুক ফোন রিসিভ করতেই শাওন বলে ওঠে, ফারুক, তুই কোথায় আছিস? বৃষ্টি আপুকে কয়েকটা ছেলে একটা গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে। তুই দ্রুত চলে আয়, তোকে লোকেশন পাঠাচ্ছি। ফারুক কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গাড়ি নিয়ে রওনা দেয় সেখানের উদ্দেশ্যে। কয়েক মিনিটের মধ্যে তাদের কাছে এসে পৌঁছয়। কোন দিকে নিয়ে গেছে ওরা? এদিকে। ফারুক সহ সবাই গাড়িতে চড়ে বসে কেউ আর দেরি না করে গাড়ি ফুল স্পিডে টানতে থাকে লোকেশন অনুযায়ী। এদিকে গোডাউনের ভেতর গাড়ি প্রবেশ করে গাড়ির ভেতর থেকে টেনে বের করে বৃষ্টিকে। এরপর বৃষ্টিকে ফ্লোরের উপর ছুঁড়ে মারে। আর 3-4 জন ছেলে একসাথে হেসে ওঠে। তাদের মধ্যে একজন বলে ওঠে, রাকিবে, দেখ তো সেই হটরে। যা বলেছি, আগে আমি খাবো, তারপর তোরা। দেখ ভাই, একাই সবটা খাস না, আমাদের জন্য কিছু রাখিস। বেঁচে থাকলে তোরাও পাবি। যা বলেছিস। কথাটা বলে রাকিব নামের ছেলেটা ঝাঁপিয়ে পড়ে বৃষ্টির উপরে। বৃষ্টি বাঁচার জন্য ছটফট করতে থাকে, জোর জবরদস্তি করতে থাকে রাকিব। হঠাৎ করে গোডাউনের গেট ভেঙে একটা গাড়ি প্রবেশ করে। সবাই চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে প্রায় 3 জন ছেলে গাড়ি থেকে নামছে। এটা দেখে রাকিব নামের ছেলেটা বলে ওঠে, শালা কে রে? তোরা কাজের সময় ডিস্টার্ব করিস? তোর দুলাভাই। তোরা এখানে জীবন্ত ঢুকেছিস, কিন্তু বের হতে পারবি না। শালা এগুলোকে মেরে ফেল। এরপর ছেলেগুলো যখনই ফারুককে মারতে আসবে তখনই ছেলেগুলোকে এলোপাথারি পেটাতে থাকে তারা 3 জন মিলে। পাশে একটা রড পড়েছিল, রডের টুকরো হাতে নিয়ে এলোপাথারি ছেলেগুলোকে মারতে থাকে। তখনও রাকিব বৃষ্টির সাথে জড়াজড়ি করতে থাকে। এটা দেখে ফারুক দৌড়ে গিয়ে রাকিবকে পেটাতে থাকে। এক পর্যায়ে ফারুক একটা লাথি মারার সাথে সাথে রাকিব নামের ছেলেটা একটা ধারালো লোহার টুকরোয় গিয়ে ঢুকে যায়। পেটের এফোর ওফর হয়ে লোহার টুকরো বের হয়ে যায়। এটা দেখে বাকি ছেলেগুলো দৌড়ে পালায়। বৃষ্টি গিয়ে ফারুককে জড়িয়ে ধরে। দেখ, আমি চলে এসেছি, তোর ভাই আছে তোর পাশে, তোর কিছু হতে দিবে না। ফারুক বৃষ্টিকে নিয়ে সেখান থেকে চলে আসে বাড়িতে। আসতেই মমতা বেগম বলে ওঠে, কি হয়েছে মা, তোর শরীরের এই অবস্থা কি করে হলো? আসলে মা,
এরপর ফারুক এক এক করে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সবটা শুনে মমতা বেগম কান্নায় ভেঙে পড়ে। তার ঠিক ২০ মিনিট পরেই বাড়িতে উপস্থিত হয় পুলিশ। পুলিশ এসে বলে ওঠে, মিস্টার ফারুক চৌধুরী, আপনাকে গ্রেফতার করতে এসেছি খুনের অপরাধে। আপনাকে গ্রেফতার করা হলো। অফিসার, আমার ছেলের কি করেছে? ম্যাডাম, উনি একটা ছেলেকে খুন করেছে। অফিসার, আপনি ভুল করেছেন। আমার ছেলে কাউকে খুন করেনি। ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে, যা বলা কোর্টে বলবেন, ওকে? এরপর পুলিশ অফিসার ফারুককে হাতকড়া পরিয়ে নিয়ে যায় থানার উদ্দেশ্যে। খবরটা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। সাংবাদিকগুলো খবর প্রচার করতে থাকে। মন্ত্রী সাহেব খবর শুনে দ্রুত চলে আসে বাড়িতে এসে সমস্ত ঘটনা শুনে উকিল নিয়ে মন্ত্রী সাহেব থানার উদ্দেশ্যে যায়। থানার কাছে যেতেই সবাই স্যালুট দিয়ে বলে, অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন, ও নির্দোষ। ওর জামিনের পেপারস নিয়ে এসেছি। স্যার, আপনি মন্ত্রী বলে আপনার ছেলে খুন করেও বেঁচে গেল। একে হয়তো বলে আইনের অপব্যবহার। জাস্ট শাট আপ। আপনি ভুলে যাবেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আর আপনার ছেলে নির্দোষ। সে তার বোনের ইজ্জত বাঁচাতে ওই ছেলেটাকে হত্যা করে। চুরি যেমন চুরি হয়, খুন তো তেমন খুনই হয়। উনি চাইলেও তো আমাদের কল করে ডাকতে পারতো। যাই হোক, বড় লোকদের সব বড় বড় বিষয়। কনস্টেবল, আসামিকে ছেড়ে দাও। এরপর ফারুককে জেল থেকে বের করে নেওয়া হয়। ফারুক বাড়িতে পা রাখতেই মন্ত্রী সাহেব বলে ওঠে, ওখানে দাঁড়া, তো এই বাড়িতে কোনো জায়গা নেই। আমি চাই না তোর জন্য আমার কোনো সম্মান নষ্ট হোক। তুমি এসব কি বলছো বাবা? ভাই কোথায় যাবে? আজকে ও না থাকলে তোমার মেয়ে তোমার চোখের সামনে থাকতো না। চুপ তোরা, কোনো কথা বলবি না। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। ঠিক আছে বাবা, তুমি যদি চাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে মনে রেখো, তোমার ছেলে একদিন ঠিক প্রতিষ্ঠিত হয়ে আসবে। সেদিন শুধু তোমার পরিচয় না, সেদিন আমাকে এক নতুন পরিচয় চিনবে। ফারুক সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাকে আটকানোর চেষ্টা করে তার মা, বোন ও তার বন্ধুগুলো, কিন্তু সেদিন ফারুক বাড়ি ছেড়ে চলে এসেছিল। সন্ধ্যা হয়েছে, ফোনে থাকা সিমটা ভেঙে ফেলে। এরপর বাসে উঠে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়ি ছেড়ে দেয়। সময় যেতে থাকে। তার নিজ গন্তব্যে ফারুকের অনেক স্মৃতির কথা মনে পড়ছে। এদিকে সমস্ত ঘটনা তার বড় বোন ইরা জানতে পারে। ইরা একেবারে দেশে চলে আসে। ইরার একটা মেয়ে হয়েছে। সমস্ত কথা শুনে ইরা বলে ওঠে, বাবা, তুমি এটা কি করলে? ভাইকে এভাবে বের করে দিতে পারলে? ও তো বৃষ্টির জন্য ওই ছেলেটাকে মেরেছে। ভাইয়ের কিছু হলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না বাবা। কথাটা বলে ইরা বাড়ির ভিতর চলে যায় তার স্বামী সন্তানকে নিয়ে। এখন থেকে ইরা এখানে থাকবে, তাদের ব্যবসা সামলাবে। ওদিকে ফারুক বাস থেকে নামে চট্টগ্রাম বাস স্ট্যান্ডে বসে আছে। পকেটে কোনো টাকা নেই। রাগের বশে সমস্ত কিছু ফেলে চলে এসেছে। এমন সময় সেখান দিয়ে একজন মধ্যবয়সী মানুষ হেঁটে যাচ্ছিল। মানুষটি সেখানে থামে আর বলে ওঠে, কি হয়েছে বাবা? তুমি এভাবে একা এখানে বসে আছো কেন? তোমাকে তো এই শহরে নতুন মনে হচ্ছে না? জি, আসসালামু আলাইকুম। আমি এই শহরে নতুন এসেছি, আমার থাকার জায়গা নেই। তুমি কে বাবা? তোমার পরিচয় কি? কেন এই শহরে এসেছো? এই শহরটা তো ভালো না। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা, তুমি আমার সাথে চলো, আমার ওখানে থাকবে। তুমি যদি চাও তাহলে আমার গ্যারেজের একটা গাড়ি নিয়ে তুমি ইনকাম করতে পারো। সত্যি আপনি আমাকে থাকার জায়গা দিবেন? এরপর ফারুক রহমত চাচার সাথে তার গ্যারেজে যায়। সেখানে থাকতে শুরু করে। সেখানকার একটা গাড়ি নিয়ে ভাড়া মারতে থাকে। এভাবেই সময় পার হতে থাকে। দেখতে দেখতে 2টা মাস কেটে যায়। এই ছিল ফারুকের অতীত। দেখতে দেখতে 6টা মাস কেটে যায়। ফারুকের বাড়িতে সবাই মনমরা হয়ে থাকে। আগের মতো বাড়িতে হইচই আনন্দ নেই, কারণ বাড়ির আদরের ছেলেটাই নেই যে সব সময় বাড়িটাকে মাতিয়ে রাখত। কেউ ভালো করে কথা বলে না মন্ত্রী সাহেবের সাথে। ফারুকের মধ্যে অনেক কিছু করেছে। ফারুক এখন কোটিপতি, কিন্তু সেটা কেউ জানে না। সাথে একজন গ্যাংস্টার হয়ে উঠেছে। চলুন তাহলে সে কী করে একজন গ্যাংস্টার আর কোটিপতি হলো সেটাও শুনে আসি। তখন রাত প্রায় 10:35 বাজে। ফারুক ভাড়া শেষ করে যাত্রীকে নিয়ে গন্তব্যে পৌঁছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছে। এমন সময় রাস্তায় দেখে বেশ কিছু ছেলেপেলে একজন মানুষকে আটকে রেখেছে। মানুষের দিকে বন্দুক তাক করে রেখে তার কাছ থেকে কিছু একটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা দেখে ফারুক সেখানে গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয়ে এসে ছেলেদের উদ্দেশ্যে বলে, এখানে এসব কি হচ্ছে? কেন, তুই কি অন্ধ নাকি? চোখে দেখতে পারিস না? ওনাকে ছেড়ে দে। যদি না দেই তবে তুই কি করবি? আমাদের দেখে তো ভালোই ভালোই বলছি,
এখান থেকে চলে যায়, নয়তো তোকে প্রাণে মেরে ফেলবো। ফারুক হেসে ওঠে, গাড়ির ভেতর ঢুকে সিটের নিচ থেকে একটা ধারালো রান্দা বের করে এরপর ছেলেটার হাতে কোপ দেওয়ার সাথে সাথে ছেলে বন্দুকসহ ছেলেটার হাতটা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ফারুক সেই বন্দুকটা তুলে নিয়ে ছেলেগুলোর পায়ে গুলি করে। ছেলেগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। লোকে বলে ওঠে, কে তুমি? তুমি আমার জীবন বাঁচালে, বলো তুমি আমার কাছে কি চাও? না আঙ্কেল, আমি কিছুই চাই না। আমি শহরে নতুন, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই এই শহরে এসেছি। নিজের পায়ে দাঁড়াবো বলে আমি এই শহরে এসেছি, তাই নিজেই কিছু করতে চাই। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি চাইলে আমার সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারো। আমি স্বর্ণের ব্যবসা করি। এমনিতেই পৃথিবীতে আমার কেউ বেঁচে নেই। একটা সময় সব কিছু তোমার হয়ে যাবে। কিন্তু দেখো বাবা, না বলো না। আমার বয়স হয়েছে, এসব কিছুর দায়িত্ব কোনো একজনকে তো দিতে হতো। ঠিক আছে। এরপর ফারুক সেখানে ব্যবসা করতে থাকে। ওনার সাথে এভাবে দেখতে দেখতে সময় পার হতে থাকে। ফারুক ধীরে ধীরে একজন গ্যাংস্টার হয়ে ওঠে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে থাকে। যেখানে অন্যায় হয় সেখানেই সে রুখে দাঁড়ায়। অন্ধকার জগতের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের কাছে সে মেন্টাল ফারুক নামে পরিচিত। এই ছিল তার একজন গ্যাংস্টার হয়ে ওঠার গল্প। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রহমত চাচা আর ফারুক দুজনেই খাচ্ছিল। রহমত চাচা ফারুকের সমস্ত কথা শুনে তাকে সান্ত্বনা দেয়। এরপর দুজনে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘুমোতে চলে যায়। আজকে প্রায় 2 বছর হতে চলল ফারুক তার প্রিয় শহর ছেড়ে দিয়েছে। অন্যদিকে এই 2 বছরের শহরের অনেক পরিবর্তন ঘটেছে। বৃষ্টির বিয়ে হয়ে গেছে। কার সাথে হয়েছে সেটা না হয় সিক্রেট থাকুক। সময়টা চলতে থাকে তার নিজ গতিতে। এদিকে একের পর এক নিজের সাম্রাজ্য ধ্বংস হচ্ছে দেখে এবার বেশ রেগে গেছে রাশেদ। রাশেদ বলে ওঠে ফোন করে তার ডান হাত রিয়াজকে, রিয়াজ, তুমি কি করছো? একে একে আমার সাজানো সাম্রাজ্য ধ্বংস করছে সেই মেন্টাল ফারুক। তাকে সহ তার পরিবার শেষ করে দাও। খোঁজ নাও, চারিদিকে ছেলে ফেলে লাগিয়ে দাও। কলটা কেটে দেয়। চারিদিকে মেন্টাল ফারুককে সবাই খুঁজতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়েছে চারিদিকে। পুলিশ প্রশাসন বাড়িয়ে দিয়েছে, কেননা শহরে ইদানিং বেশি খুন খারাপি হচ্ছে। ফারুক আর ভাড়া মারবে না। গ্যারেজের উদ্দেশ্যে তার ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছে। এমন সময় দেখতে পায় জঙ্গলের পাশে বসে কয়েকজন মানুষ একজন মানুষকে ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মানুষ। এটা দেখে ফারুক সেখানে ট্যাক্সি থামায় আর বলে ওঠে, কিরে, তোর সাহস হয় কি করে তুই আমাদেরকে চাঁদা না দিয়ে এই শহরে ব্যবসা করছিস? তোকে বারবার আমাদের বস বলছিল টাকা দেওয়ার জন্য, কিন্তু তুই রাজি হসনি। এখন তোকে তো মারতে হবে। আমাকে ছেড়ে দেবো বলছি। আমি তোমাদেরকে কোনো টাকা দেব না, আমার কষ্টের টাকা। ঠিক আছে, যেহেতু তুই টাকা দিতে পারবি না, তোর টাকা দিতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তুই তোর জীবনটাই আমাদেরকে দিয়ে দে। তোর জীবনটা নিয়ে আমরা চলে যাব, বুঝলি? কথাটা বলে যখনই নেহা নামের লেডি কিলার মেয়েটি হাবিব সাহেবের পেটে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই ফারুক দৌড়ে গিয়ে হিরোদের স্টাইলে বুক বরাবর লাথি মারে নেহার। নেহা লাথি খেয়ে অনেকটা দূরে গিয়ে পড়ে। এটা দেখে পাশে থাকা বেশ কয়েকজন ছেলে ফারুককে মারতে আসে। সেখানে তাদের সাথে মারপিট করতে থাকে। এরপর ফারুক পড়ে থাকা সেই ছুরিটা নিয়ে একের পর এক সবাইকে ছুরি আঘাত করতে থাকে। সবাইকে কলা গাছের মতো কেটে ফেলতে থাকে। যাকে যেভাবে পাচ্ছে তাকে সেভাবেই কোপাচ্ছে। এটা দেখে নেহা সেখান থেকে পালিয়ে যায়। সবাইকে মেরে ফেলে রেখেছে সেখানে। ফারুক সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। লোকটা বলে ওঠে, কে বাবা তুমি? তোমার পরিচয় কি? তুমি আমার জীবন বাঁচালে, না হলে ওরা আজকে আমাকে মেরে ফেলতো। আমি ফারুক, এই শহরে ট্যাক্সি চালাই। তুমি চাইলে তুমি আজ থেকে আমার বাড়িতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে পারো। আমার মেয়ের ড্রাইভার হিসাবে মাসে 20,000 টাকা করে দেব। তোমার মতো এমন একজন সাহসী ছেলে দরকার। ঠিক আছে আঙ্কেল। এটা আমার কার্ড। কালকে আমার বাড়িতে সব কিছু নিয়ে চলে আসিও। ওখানে তুমি কাল থেকে থাকবে। এরপর ফারুক সেখান থেকে চলে আসে। হাবিব সাহেব তার গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। দেখতে দেখতে রাতটা এভাবেই কেটে যায়। পরের দিন সকালে ফারুক হাবিব সাহেবের বাড়িতে চলে যায়। যাওয়ার আগে রহমত চাচাকে সমস্ত ঘটনা খুলে বলে। রহমত চাচা অনেক খুশি হয়েছে। ফারুক ঠিকানা মতো সেই বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দাঁড়াতেই দারোয়ান বলে ওঠে, কাকে চাই? এই যে আমার কার্ড স্যার,
আমাকে আসতে বলেছিলেন। ঠিক আছে স্যার, ভেতরে আছে, ভেতরে যান। এরপর ফারুক বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতর প্রবেশ করতেই হাবিব সাহেব ফারুককে দেখে ফারুককে বলে ওঠে, আরে ফারুক, তুমি এসেছো? আসো। আজ থেকে তুমি এখানে থাকবে, আমার মেয়ের আশেপাশে সবসময় থাকবে। সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করবে, তার গাড়ির ড্রাইভারি করবে তুমি। ঠিক আছে। অন্য দিক থেকে সিঁড়ি দিয়ে নামছে আমাদের গল্পের নায়িকা তিশা। তিশা দেখতে অনেক সুন্দর। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে ওঠে, বাবা, তোমার সেই নতুন ড্রাইভার কোথায়? আমার দেরি হয়ে যাচ্ছে। এই তো মা, চলে এসেছে। ফারুক এবার তিশার দিকে তাকায়, তিশা ফারুকের দিকে, দুজন দুজনের দিকে তাকায়। তিশা দেখতে অনেক সুন্দর, স্মার্ট, দেখতে অনেক সুন্দর। চুলগুলো হালকা বাতাসে উড়ছে, চোখগুলো টানা টানা, ঠোঁটটা চিকন পাতা গালে, সুন্দর এক টুল ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, পরনের সালোয়ার কামিজ অসম্ভব রূপকথার গল্পের পরীর মতো। তিশা বলে ওঠে, নাম কি আপনার? আর হ্যাঁ, কোনো ফাঁকিবাজি চলবে না কিন্তু। জি ম্যাডাম। এরপর ফারুক তিশাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতে এসে গাড়ি পার্কিং করে গাড়ির দরজা খুলে দিতেই গাড়ির ভেতর থেকে তিশা বের হয়ে আসে। গাড়ি থেকে বের হয়ে আসে ফারুক। ফারুককে দেখে তার বান্ধবীগুলো বলে ওঠে, ও আমাদের বাড়িতে থাকে, কাজ করে, আজকে নতুন জয়েন হয়েছে। তুইও না? এই যে মিস্টার ফারুক সাহেব, আপনি এখানে থাইকেন, কোথাও যাবেন না। ঠিক আছে ম্যাডাম। এরপর সবাই ভার্সিটির ভেতর প্রবেশ করে। ফারুক গাড়ির ভেতরেই বসে আছে। তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে পরিচিত নামটা ভেসে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, ওকে বেঁধে রাখ, আমি রাতে আসছি অপারেশন করতে। এরপর কলটা কেটে দেয়। সময় পার হতে থাকে, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে ফারুকের। সে যখন ভার্সিটিতে আড্ডা দিত তখন তার অতীতের কথা মনে পড়ত। কত মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কত জনের সাথে সে ফ্লার্ট করেছে, কিন্তু একটা ঝড় এসে কোথা থেকে কি করে দিল সে নিজেও বুঝতে পারল না। তবে সে আজকে খুব খুশি। তার বাবা তাকে বের না করে দিলে সে আজকে প্রতিষ্ঠিত হতে পারত না, তাকে এই পৃথিবী চিনত না। এখন নিজের ক্ষমতায় চলতে পারে। অন্ধকার জগতের জন্য সে মেন্টাল ফারুক, আর কোটিপতি বিজনেসম্যানদের জন্য ফারুক চৌধুরী হিসেবে পরিচিত, আর সাধারণত মানুষের জন্য ফারুক ট্যাক্সি ড্রাইভার হিসেবে পরিচিত। ফারুক ভাবতে ভাবতে ইউনিভার্সিটির সময় শেষ হয়ে যায়। তিশা তার সামনে এসে দাঁড়ায়, সেদিকে খেয়াল নেই ফারুকের। তিশা এবার বলে ওঠে, এই যে মিস্টার ফারুক সাহেব, আপনার মন কোন দিকে, ভার্সিটিতে নাকি মেয়েদের দিকে? তাকালে চলবে না। ছি ছি ম্যাডাম, সেটা না, আসলে আমার বাড়ির কথা মনে পড়েছে। ও আচ্ছা, চলুন একটু মার্কেটে যাব। ঠিক আছে। এরপর ফারুক তিশাকে নিয়ে মার্কেটে যেতে থাকে। তারপর মার্কেটে কেনাকাটা করতে থাকে। তিশা নিজের জন্য অনেক কেনাকাটা করেছে, তাই সে এবার ফারুককে বলে ওঠে, আপনি কি নেবেন বলেন? জি ম্যাডাম, আমার কিছু লাগবে। আমি নিতে বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য চয়েস করে দিচ্ছি। এই যে ভাই, আপনি ওই টি শার্ট এবং প্যান্টটা প্যাকেট করে দিন। এরপর দোকানদার সেই প্যান্ট এবং টি শার্ট প্যাকেট করে দেয়। ফারুকের হাতে সেটা দেয়। একবার চলুন, আমরা বাসায় চলে যাব। তারপর তারা শপিং শেষ করে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে যখনই বসতে যাবে ঠিক তখনই কেউ একজন ফারুকের পেছনে লাথি মারে। ফারুক উল্টে পড়ে যায়। পেছনে তাকিয়ে দেখতে পায় বেশ কয়েকজন ছেলে। ফারুক বলে ওঠে, কি ভাই, বিনা অপরাধে আমাকে লাথি মারলে কেন? চুপ শালা, প্রাণে মেরে ফেলবো। তোর বসের অর্ডার আছে, ভাবির আশেপাশে কাউকে ঘুরতে দেওয়া যাবে না। হাউ ডেয়ার ইউ! কে তোমার ভাবি? রাশেদ ভাই আপনাকে পছন্দ করেছে, তাই ভাইয়ের অর্ডার আছে, আপনাকে ভাই বিয়ে করবে। ওর মতো থার্ড ক্লাস একটা গুন্ডার সাথে আমি কখনোই সম্পর্ক রাখবো না। ওকে আমি বিয়ে করব না। এটা আমরা জানি না, তবে ভাইয়ের অর্ডার। ছেলেগুলো যখন চলে যেতে যাবে তখন পেছন থেকে ফারুক বলে ওঠে, এই যে ভাই, তোরা যে বিনা অপরাধে আমাকে মারলি, এটার জন্য সরি কে বলবে? সরি, তাও আবার তোকে? কাউসার এটা বলে যখন ফারুককে মারতে যাবে ঠিক তখনই ফারুক কাউসার নামের ছেলেটার হাতটা ধরে ভেঙে ফেলে। হাতটা সেখানেই ঝুলে থাকে। এরপর বুকের মাঝে একটা ঘুষি দেওয়ার সাথে সাথে বুকের পাঁজর দুটো ভেঙে যায়। ভয় সবাই পিছিয়ে যায় ফারুকের সাহস দেখে। তিশা সহ সবাই অবাক হয়ে যায়। ছেলেগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তারপর ফারুক আর তিশা বাড়িতে চলে আসে। দেখতে দেখতে রাত হয়ে যায়।
ফারুক বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে এসে দাঁড়াতেই একটা গাড়ি এসে থামে। গাড়িতে ফারুক চড়ে বসে। এরপর গাড়িটা চলে যায় তার নিজ গন্তব্যে। গোডাউনের দরজা খুলতেই চোখে আলো এসে পড়ে। ছেলেটা বলে ওঠে, হেসে ওঠে। শহরে কথা শুনে জোকারের মতো চুপসে যায় রিয়াজ বলে ওঠে। ছেলেটা আর কোনো কথা বলতে পারে না। পায়ে পা রেখে চেয়ারে বসে পড়ে সেই আগন্তুক। সিগারেট জ্বালায়। এরপর ও রিয়াদ নামের ছেলেটার চোখের ওপর থেকে সাদা রঙের কাপড়টা সরিয়ে দেয়। আগন্তুকটা বলে ওঠে, তুই আমাকে মারার জন্য পুরো শহরে খুঁজে চলেছিস, কিন্তু দেখ আমি তোর চোখের সামনে। এখন তো তুই চাইলে আমাকে মারতে পারিস, তাই না? মানে আমি হলাম সেই মেন্টাল ফারুক যাকে তুই পাগলের মতো খুঁজে চলেছিস। ছেলেটা এই কথা শুনে চমকে যায়। ভয়ে কয়েকটা শুকনো ঢুক গেলে আগন্তুকটা হেসে ওঠে। জ্বলন্ত সিগারেটটা রিয়াজ নামের ছেলেটার কানের ভিতরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে মাহবুবে চিৎকার দিয়ে ওঠে রিয়াজ নামের ছেলেটা। তুই মেন্টাল ফারুককে মারার জন্য লোক লাগিয়েছিস। তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর। কথাটা বলে ছেলেটার পরনে থাকা প্যান্টটা একটা ছুরি দিয়ে কেটে ফেলে। এরপর সেটাকে ছিঁড়ে ফেলে। পুরো নগ্ন হয়ে যায় ছেলেটা। পায়ের জ্যাং থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে ছিঁড়ে ফেলে। দুভাগ হয়ে যায় পাটা। মুহূর্তের মধ্যে তাজা লাল রঙের রক্তের ঘ্রাণে মেতে ওঠে আগন্তুকটা। রক্তের ঘ্রাণ আর সুবাসে মাতাল হয়ে ওঠে। এরপর সেখানে ফ্রিজের ঠান্ডা বরফ ঢেলে দেয়। সাথে সাথে রক্তের সাথে বরফ পানি মিশে যেতে শুরু করে। শরীরে রক্তের মধ্যে জমে যেতে শুরু করেছে ক্ষত স্থান থেকে। আর রক্ত বের হয় না, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এরপর আগন্তুকটা সেখানে এক জ্বলন্ত গরম তার ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেয়। কথাটা বলে রিয়াদ নামের ছেলেটা কেঁদে ওঠে আর বলে ওঠে, এখন তাহলে বল তোর শাস্তি কি হতে পারে? এই শহরে একজনের রাজত্ব চলে, সেটা হচ্ছে এই মেন্টাল ফারুকের। হা হা, আমার সাথে কাজ করবে তুই তো বিশ্বাসঘাতক। আমি বিশ্বাসঘাতকদের জায়গা দেই না। কথাটা বলে ছেলেটার বুকের উপর একটা পা রেখে গলার উপর একটা ছুরি রেখে কয়েকটা টান দেয়াতেই গলা কেটে ফিনকি দিয়ে গল গল করে তাজা রক্ত বের হতে থাকে। ছেলেটা সেখানেই ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর ফারুক সেখানে উঠে দাঁড়ায়। ফারুকের পরিচয় তো আপনারা জেনে গিয়েছেন, তাই না? রোকন পাশে এসে বলে ওঠে, ঠিক আছে, ডিল ফাইনাল করিস। ঠিক আছে, তাহলে তো সমস্ত কিছু রেডি করে সময়টা জানিয়ে দিস। এরপর আগন্তুকটা আবারও সেখান থেকে সেই দামি লাক্সারিয়াস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে তিশাদের বাড়ির সামনে। এরপর গাড়ি থেকে নেমে গাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে। এই দৃশ্যটা ছাদের ওপর থেকে দেখে ফেলে তিশার আজকে ভালো লাগছে না, তাই সে আকাশে তারা দেখতে ছাদে গিয়েছে। ঠিক তখনই তার চোখ যায় ফারুকের দিকে। ফারুককে এত রাতে বাড়ির ভিতর প্রবেশ করতে দেখে তিশা ছাদ থেকে নেমে নিচে যায়। ফারুক যখন বাড়ির ভিতর প্রবেশ করে নিজের রুমে যাবে, ঠিক তখনই তিশা বলে ওঠে, এই যে মিস্টার ফারুক সাহেব, কোথায় গেছিলেন আপনি এত রাতে? আচমকা এরকম কারো কথায় শুনতে পেয়ে ফারুক পেছনে তাকিয়ে দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে তিশা আবার বলে ওঠে, কি হলো মিস্টার, আপনি কোথায় গিয়েছিলেন? না মানে ম্যাডাম, একটু বাইরে কাজ ছিল, তাই বাইরে একটু গিয়েছিলাম। রাত 11টার পর এই বাড়িতে প্রবেশ করা নিষেধ, আপনি জানেন না? ঠিক আছে ম্যাডাম, আর হবে না। এরপর ফারুক নিজের রুমে চলে যায়। তিশা নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে সবাই রেডি হয়। আজকে হাবিব সাহেব দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান ফারুক চৌধুরীর সাথে ডিল করতে যাবে, তাই উনি একটু তাড়াহুড়ো করছে। তিশা এটা দেখে বলে ওঠে, বাবা কি হয়েছে তোমার, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তেমন কিছু না, একটা ডিল ফাইনাল করতে হবে তো, তাই একটু তাড়াহুড়া। তুই খেয়েই ফারুকের সাথে কলেজে চলে যা। হাবিব সাহেব তিশাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফারুক সেখানে এসে উপস্থিত হয়। ফারুকও সবার সাথে নাস্তা করে। এরপর তিশাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে দুজনে গল্প করতে থাকে। এক পর্যায়ে কলেজে পৌঁছে যায়। গাড়ি থেকে নামে তিশা। ফারুক গাড়ি পার্কিং করে। এরপর গাড়ি থেকে নামে। তারপর তিশাদের কাছে যায় আর সেখানে গিয়ে বলে ওঠে, ম্যাডাম, আমার একটা জরুরি কাজ পড়েছে, আমাকে একটু বাইরে যেতে হবে। আমি গাড়িটা পার্কিং করে দিয়েছি। আপনার তো কলেজ ছুটি আরও 2 ঘন্টা সময় বাকি আছে, আমি ততক্ষণে চলে আসব। ঠিক আছে, তাহলে তুমি গাড়িটা নিয়ে যাও। না মানে ম্যাডাম, আমি বলছি তো তুমি নিয়ে যাও। ধন্যবাদ ম্যাডাম। ফারুক যখন সেখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই ইভা বলে ওঠে। ফারুক একথা শুনিয়ে সেখানে থেমে যায়। তারপর ফারুক তাদের কাছে এসে আবার বলে ওঠে, আচ্ছা আমি কি দেখতে পারি? না মানে ওই যে আপনাদের প্রজেক্টটা। তুমি ওটা বুঝবে না, তুমি তোমার কাজে যাও।
দেখি না ম্যাডাম, পারি কি না। এরপর ইভা ফারুকের হাতে সেই ফাইলটা দেয়। ফারুকের এটা দেখে ইভার কাছ থেকে একটা কলম নিয়ে গাড়ির উপরে ফাইলটা রেখে এক এক করে সমস্ত ঘর পূরণ করতে থাকে। সমস্ত ঘর পূরণ করে দিয়ে ইভার হাতে তুলে দেয়। তারপর সেখানে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় গাড়ি নিয়ে। ইভা আর তিশা ফাইলটা খুলে দেখে অবাক হয়ে যায়, কেননা সম্পূর্ণ ফাইলটা অনেক সুন্দর করে লিখে কমপ্লিট করে দিয়েছে মাত্র কয়েক মিনিটে। ইভা তো পুরো অবাক হয়ে গেছে, কেননা অল্প সময়ের ভিতরে এত কঠিন একটা প্রজেক্ট কি করে সে সম্পূর্ণ করলো, এটা ভেবে পায় না। আমি নিজেও বুঝতে পারতেছি না কে এই ছেলে। তিশা ফারুককে নিয়ে ভাবতে থাকে। ততক্ষণে ফারুক গাড়ি নিয়ে পৌঁছে যায় তার কোম্পানিতে। নিজের অফিসে প্রবেশ করে নিজের কেবিনে ঢুকে ফারুক সেখানে বেশ কিছু ফাইল দেখতে থাকে। তার ঠিক কিছু মুহূর্তের মধ্যেই রোকন এসে বলে ওঠে, ভিতরে পাঠিয়ে দাও। রোকন হাবিব সাহেবকে ভেতরে নিয়ে আসে। এরপর হাবিব সাহেব চেয়ারে বসে পড়ে। ল্যাপটপে কাজ করছিল ফারুক। মাথা তুলে সামনে তাকাতেই দুজন দুজনকে দেখে চমকে যায়, অবাক হয়ে যায় দুজন দুজনকে দেখে। হাবিব সাহেব বলে ওঠে, ফারুক, তুমি এখানে কি করছো? এটা কি করে সম্ভব? দুইজন মানুষের চেহারা একই রকম। আমি কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে মিস্টার ফারুক? ফারুক আর রোকন দুজন দুজনের দিকে তাকায়। হাবিব সাহেব এসব কিছুই বুঝতে পারতেছে না। রোকন চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারুক এবার মুচকি হেসে বলে ওঠে, স্যার আপনি উত্তেজিত হবেন না। আমি বলছি আমি সেই ফারুক যে আপনার বাড়িতে কাজ করে। আসলে স্যার আমি চাই না আমার পরিচয় কেউ জানুক। আমি চাই না কেউ আমার সম্পত্তিকে ভালোবাসো। আমি চাই যেন মানুষজন আমাকে ভালোবাসে, আমার ব্যক্তিগত সম্পদকে না। তাই আমি সাধারণভাবে চলাফেরা করি এবং আমার এই এত বড় একটা ব্যবসা, এই ব্যবসার মালিক আমি, এটা কেউ জানে না। কিন্তু তাই বলে তুমি তোমার পরিচয় গোপন রেখে আমার বাড়িতে কাজ করবে? এটা আমি মেনে নিতে পারবো না। আপনি ভুল বুঝবেন না, সময়ের সাথে সাথে আমি আপনাকে সব বুঝিয়ে দেব। এখন ডিলে আসি। ওকে, ঠিক আছে। এরপর ফারুক আর হাবিব সাহেব তাদের বিজনেসের ডিলে কথা বলতে থাকে। প্রায় কয়েকশো কোটি টাকা ডিল করে একসাথে কাজ করার জন্য পেপারে সই করে দুটি কোম্পানি। এরপর সেখানে কিছু কথা বলে হাবিব সাহেব নিজ গন্তব্যে চলে যায়। ফারুক আর সেখানে এক মুহূর্ত দেরি না করে কলেজের উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণের ভেতরে কলেজে পৌঁছে যায়। এদিকে কলেজ ছুটি হয়েছে। ফারুক গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওদিক থেকে তিশা, ইভা, ঈশিতা এসে ফারুকের সামনে দাঁড়ায়। ইভা ফারুককে জিজ্ঞাসা করে ওঠে, না আসলে এর আগে আমি যেখানে কাজ করেছিলাম সেখানে এটা আমি দেখেছিলাম না। আসলে আমার স্মরণ ছিল তাই করে দিতে পারলাম। ম্যাডাম চলুন, দেরি হয়ে যাচ্ছে। চলো, তোরা থাক, বাই। কথাটা বলে তারা গাড়িতে করে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তিশা বুঝতে পারে ফারুক তার কাছে কোনো কিছু লুকাচ্ছে, কিন্তু তিশা সেটা বুঝতে দেয় না। দেখতে দেখতে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে হাবিব সাহেব আগেই এসেছে। হাবিব সাহেব ফারুককে দেখে কি বলবে বুঝতে পারছে না। ফারুক চোখের ইশারা দেওয়ার সাথে সাথে হাবিব সাহেব চুপচাপ বসে থাকে। তিশা নিজের ঘরে চলে যায়। হাবিব সাহেব বলে ওঠে, মিস্টার ফারুক, আপনাকে কি বলে ডাকবো আমি বুঝতে পারছি না। আপনি এত বড় একজন বিজনেসম্যান হয়ে আমার এই ছোট্ট বাড়িতে কর্মচারী হয়ে আছে। আমি কখন কি করব বুঝতে পারছি না। স্যার প্লিজ, আমি আপনার ছেলের বয়সী, তাই এমন কোনো কথা বলবেন না যেটা আমার কাজের ক্ষতি হবে। আমি যেমন আছি তেমন থাকতে চাই। ওকে। এরপর হাবিব সাহেব নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়। এদিকে রাশেদ পাগলের মতো রিয়াজকে খুঁজে চলেছে, কিন্তু পায় না। এমন সময় তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে রিয়াজকে মেরে ফেলেছে ফারুকের লোকেরা। রাশেদ এই খবরটা শুনে পাগল পাড়া হয়ে যায়। পাগলের মতো হয়ে যায়, চারদিকে সে লোক লাগিয়ে দিয়েছে। সময়টা পার হতে থাকে। বাইরে বের হয়েছে ফারুক, ঘোরাঘুরি করছে, দেখছে শহরের পরিবেশ ঠিক আছে কিনা। কিন্তু ফারুকের আজকে শহরটা প্রায় অনেকটা নিস্তব্ধ। এখন আর বাইরে কেউ আড্ডা দেয় না, সবারই জীবনের ভয় থাকে। তাই এখন আর কেউ বাইরে রাত 10টার পরে আড্ডা দেয় না। রাস্তা পুরোপুরি ফাঁকা। গুটি গুটি পায়ে হেঁটে চলেছে তিশাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে দারোয়ান কোনো কিছু বলে না। বাড়ির ভেতর প্রবেশ করে দেখে ড্রয়িং রুমে কি যেন করছে তিশা। তাই সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, ম্যাডাম আপনি এখনো এখানে জেগে আছেন? না, এই যে হিসাবটা মিলাতে পারছি না তাই এখানে বসে কাজ করছি। কি হিসাব ম্যাডাম, আমি কি দেখতে পারি? না, তুমি আসলে বুঝতে পারবে না। তাই নাকি? আগে তো দেখি পারবো কি না সেটা তো পরের বিষয়, দেখতে সমস্যা কোথায়?
এই বলে ফারুক তিশার হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে থাকে। এরপর ফারুক একটা মুচকি হাসি দেয় আর তিশার হাত থেকে কলমটা নিয়ে একে একে সেই খালি ঘরগুলো পূরণ করতে থাকে। তিশা সবটাই দেখতে থাকে আর অবাক হয়ে যায় যে এতক্ষণ ধরে সে এত কিছু করলো, কিন্তু কোনোভাবেই হিসাব মেলাতে পারল না। আর নিমিষেই ফারুক সেটা করে ফেললো। এতে বেশ খানিকটা অবাক হয় তিশা। না, তুমি আসলে বুঝতে পারবো না। ঠিক করে বলো, তোমার পরিচয় কি? তুমি কি লেখাপড়া করেছো? কতদূর পর্যন্ত? এটা তো লেখাপড়া ছাড়া কেউ কমপ্লিট করতে পারবে না। না আসলে ম্যাডাম, আমি লেখাপড়া শেষ করেছি, তাই এটা করতে পারলাম। এটা কেউ জানে না যে আমি লেখাপড়া শেষ করেছি। তাহলে তুমি চাকরিটা না করে আমাদের বাড়ির ড্রাইভার হিসেবে কেন আছো? কারণ ম্যাডাম, বর্তমান সময়ে টাকা ছাড়া পৃথিবী অচল। যার মামু খালু আছে সেই একমাত্র চাকরি পায়। বর্তমান সময়ে শিক্ষার থেকে টাকার মূল্যটা অনেক বেশি। কিন্তু ফারুক সেখানে আর এক মুহূর্ত না থেকে নিজের রুমে চলে যায়। তিশা ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায়। ছেলেটাকে কেমন যেন তিশার কাছে অদ্ভুত লাগে। রাত এভাবেই কেটে যায়। পরের দিন সকালে আজকে কাজে মহিলা আসেনি, তাই মমতা বেগম নিজেই রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে। ওদিকে তিশা বারবার চিৎকার করছে তার বাথরুমের পানি হঠাৎ করেই চলে গেছে। বারবার চিৎকার করে বলেছে, আম্মু, আমার বাথরুমের পানি চলে গেছে, দেখো তো একটু কি হয়েছে। মমতা বেগম রান্নাঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ফারুক পাশেই সোফা দিয়ে বসে সকালের প্রতিদিনের পত্রিকা পড়ছে। মমতা বেগম বলে ওঠে, বাবা ফারুক, একটু যাও না, দেখো তো মেয়েটার কি হয়েছে। জি ম্যাডাম। তারপর ফারুক আর কোনো কথা না বলে তিশার রুমে যায়। বাথরুম থেকে তিশা চিৎকার করে বলে ওঠে, আম্মু কই, তাড়াতাড়ি আসো, আমার চোখ জ্বলে যাচ্ছে। এবার কিন্তু আমি এমনিতেই বাইরে চলে আসবো। এমন সময় ফারুক বাথরুমের গেটে গিয়ে দাঁড়ায়। তারপর টোকা দিয়ে ফারুক কিছু বলতে যাবে, তার আগেই বাথরুমের দরজা খুলে তিশা ভুলবশত ফারুকের হাতে টান দেয় আর সাথে সাথেই ফারুক বাথরুমের ভিতর পড়ে যায়। হোঁচট খেয়ে তিশাও ফারুকের উপর পড়ে যায়। এমন সময় বাথরুমের ঝর্ণা থেকে পানি পড়তে শুরু করে। আচমকা দুজনে ঝর্ণার পানিতে ভিজতে থাকে। তিশার মুখের ওপর থেকে সাবানের ফেনা সরে যেতেই তিশা ফারুককে দেখে একটা চিৎকার দেয়। ফারুক তিশাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কেননা ভিজা শরীর, বুকে একটা টাওয়াল পেঁচিয়ে রাখা। তারপরও শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। ফারুকের পুরো মাথা নষ্ট। ফারুক এবার যখনই উঠতে যাবে তখনই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আসলে তিশা ফারুককে আচমকা টান দেয়াতে ফারুক পড়ে যায় ফুলের উপরে। বাথরুমের ফ্লোরে মাথাটা আঘাত খাওয়ার কারণে বেশ খানিকটা কেটে যায়, আর এতেই আচমকা আঘাত খাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলে ফারুক। আপনারা কি ভাবছিলেন অন্য কিছু দেখে জ্ঞান হারিয়েছিল? না ভাই, বিয়ের আগে ওসব কেউ দেখে না। তিশার চিৎকার শুনে মমতা বেগম আর হাবিব সাহেব দৌড়ে মেয়ের রুমে আসতে থাকে। ততক্ষণে তিশা ফারুককে বাথরুমের বাইরে বের করে আনে। এরপর নিজে বাথরুমে ঢুকে দ্রুত ফ্রেশ হতে থাকে। বাথরুমের বাইরে ফারুককে এভাবে পড়ে থাকতে দেখে হাবিব সাহেব দৌড়ে এসে ফারুকের কাছে এসে বসে আর বলে ওঠে, আরে মিস্টার ফারুক, ফারুক সাহেব কি হলো? আপনার চোখ খুলুন। এ কি, তুমি ওনাকে আপনি সম্বোধন করছো? তোমার আবার কি হলো? তুমি কি তোমার এটা অফিস পেয়েছো? ছেলেটার হঠাৎ করে কি হলো সেটা দেখো। ও হ্যাঁ, তাই তো। ফারুক, কি হলো তোমার? চোখ খোলো বাবা ফারুক। ফারুক এত বড় একজন বিজনেসম্যান এটা হাবিব সাহেব জেনে গেছে, কিন্তু হাবিব সাহেবের পরিবারের তো কেউ আর জানে না। তাই হাবিব সাহেব ভুলে গিয়েছিল, তাই ভুল করে ডেকে ফেলেছে ফারুককে ফারুক সাহেব বলে। ওদিকে তিশা দ্রুত ফ্রেশ হয়ে কোনো রকমে কাপড় পরে বাথরুম থেকে বের হয়। তিশাকে বের হতে দেখে মমতা বেগম বলে ওঠে, কিরে মা, কি হয়েছে? ছেলেটা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললো কি করে? না আসলে মা, কি ওই ওই করছিস? আরে ওর তো মাথা থেকে রক্ত বের হচ্ছে, তুই ডাক্তারকে ফোন কর। মমতা বেগম দ্রুত ডক্টরকে ফোন করে। এরপর ফারুককে সবাই ধরে তিশার বেডরুমে শুইয়ে দেয়। ফারুকের তখনও জ্ঞান ফেরেনি। ডক্টর সাহেব কিছু সময়ের ভেতরেই চলে আসে। এরপরে এসে ফারুকের মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর একটা ইঞ্জেকশন দেয়। ঠিক কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে ফারুক মিটমিট করে চোখ খুলতেই বলে ওঠে, ম্যাডাম, আমি কিছু দেখিনি। তিশা এবার দৌড়ে গিয়ে ফারুকের মুখে হাত দেয়। ফারুক কথা বলতে পারে না। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। মমতা বেগম বলে ওঠে, কি হয়েছে বাবা তোমার? তুমি এমন করছো কেন? তিশা, সত্যিকার বল, এখানে কি হয়েছে? বাবা, তেমন কিছু হয়নি, আগে ডাক্তার যাক তারপর।
এরপর ডক্টর সাহেবকে বাইরে এগিয়ে দিয়ে আসে হাবিব সাহেব। হাবিব সাহেব রুমে আসতেই তিশা বলে ওঠে, আসলে বাবা, আমি যখন পানির জন্য চিৎকার করছিলাম তখন বাথরুমের বাইরে হাবিব দাঁড়িয়েছিল। আমি না বুঝে বাথরুমের দরজা খুলে ওর হাত ধরে টান দেওয়ার সাথে সাথে ও বাথরুমের ফ্লোরে পড়ে যায় আর সেখানে মাথায় আঘাত পায়। আর তখন হঠাৎই ঝর্ণাটা চালু হয়ে যায় আর সে আমাকে বাথরুমে। থাক, হয়েছে, আর বলতে হবে না। সি সি। স্যার আসলে সরি আমার জন্য। তুমি কেন সরি বলছো বাবা? যা হওয়ার হয়ে গেছে, তোমরা দুজনে নিচে আসো। এরপর হাবিব সাহেব আর কোনো কথা না বলে নিচে চলে যায়। তিশা আর ফারুক একে অপরের দিকে তাকায়। নিচে গিয়ে মমতা বেগম বলে ওঠে, দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, তাদের দুজনের বিয়ে দিয়ে দেই। আমাদের একমাত্র মেয়ে, ছেলেও ভালো। বিয়ের পর না হয় তারা দুজনে এখানে থাকবে। কিন্তু ফারুক সাহেব কি রাজি হবে? রাজি হবে না মানে? আমার মেয়েকে দেখতে কম সুন্দর, শিক্ষিত, তাছাড়া এত বড় বাড়ি, সম্পত্তি, কেন রাজি হবে না? তাছাড়া আমি দেখেছি তুমি তাকে সাহেব সাহেব বলছো, কি হয়েছে? হাবিব সাহেব এবার সোফায় গিয়ে বসে পড়ে। তারপর নিজের হাত দুটো মাথার চুলগুলো পেছনের দিকে উল্টে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কেএম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে ফারুক চৌধুরী। সে সাধারণভাবে থাকে, কারণ সে চায় না মানুষ তার সম্পত্তিকে ভালোবাসুক, তার সম্পদ দেখে তাকে ভালোবাসুক। সে চায় মানুষ যেন তাকে দেখে ভালোবাসে। কি বলছো তুমি এসব? তুমি এটা আমাদের আগে বললে না? না জানি ছেলেটার সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি। আমি নিজেও তো জানতাম না। কাল যখন দিল করতে গিয়েছি তখন তাকে দেখেছি আর সেখানে তার বিষয়ে জেনেছি। দেখো, যে করেই হোক তুমি ছেলেটাকে রাজি করাও। আমার মনে হয় না সে তোমার কথা ফেলবে। উপর থেকে দুজনে একসাথে নিচে নামছে। তাদেরকে দেখে দুজনে চুপ থাকে। তারা যখন নিচে চলে আসে তখন হাবিব সাহেব আবার বলে ওঠে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই তোমাদের দুজনকে বিয়ে দিব। দেখো বাবা, তুমি না করো না, এটা আমার মেয়ের ইজ্জতের ব্যাপার। কিন্তু বাবা, আমি তো। তিশা, তুই চুপ কর। মা, তোর বাবা তো কথা বলছে। দেখো বাবা, আমি তোমার দুটো হাত ধরছি, প্লিজ তুমি ওর মেয়েটাকে বিয়ে করো। এটা আমার সম্মানের বিষয়। আমি জানি তুমি আমার কথা ফেলবে না। ফারুক ভাবতে থাকে কি করবে, বুঝতে পারে না। প্রায় বেশ কিছুক্ষণ সময় নীরবতায় কেটে যায়। ফারুক বলে ওঠে, ঠিক আছে স্যার, আপনার কথা ভেবে এই বিয়ে করতে আমি রাজি আছি। এই কথা শুনে মমতা বেগম আর হাবিব সাহেব খুশি হয়ে যায়। মমতা বেগম বলে ওঠে, তাহলে বাবা তোমার বাবা মাকে ডাকো। না, ওনারা অন্য কোনো এক সময় আসবে। ঠিক আছে, বিয়ে সবকিছু ব্যবস্থা করছি। বিয়ের প্রিপারেশন নিতে থাকে। কিছুক্ষণের ভেতরেই তিশার বান্ধবীগুলো চলে আসে। তিশা তাদেরকে ফোন করে আসতে বলে। সবটা শুনেই বলে ওঠে, চুপ বেডি, চাপা মারা বন্ধ কর। দেখেছিস আমি কত টেনশনে আছি? তা ঠিক বলেছিস, কিন্তু হঠাৎ করে বিয়ে হচ্ছে, বিষয়টা কেমন লাগছে না? দেখি কি হয়। এরপর কাজী সাহেব আসে। তারপর তাদের বিয়ের কাজ শুরু হয়। দেখতে দেখতে দুজনের বিয়ে হয়ে যায়। এরপর রেজিস্ট্রেশন পেপারে সই করে বিয়েটাকে আইনিভাবে সম্পন্ন করে। তারপর সবাই খাওয়া দাওয়া করে কাজী সাহেব চলে যায়। ভাই ভা, ওদের দুজনকে ওদের রুমে পৌঁছে দিয়ে আয়। তারপর ইভা তাদের দুজনকে তাদের রুমে পৌঁছে দেয়। তোকে তো। এই বলে বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে ইভা চলে যায়। ফারুক আর তিশা দুজন দুজনের দিকে লজ্জায় তাকাতে পারছে না, কেননা ফারুক তিশাকে সে অবস্থায় দেখে ফেলেছে। তিশা লজ্জায় কিছু বলতে পারছে না। তারপরও তিশা বলে ওঠে, দেখো, যাই হয়ে যাক না কেন, তুমি এখন আমার স্বামী। আমার উপরে তোমার অনুমতি ছাড়া কখনো জোর খাটাবে না। আমার একটু সময় চাই। ছি ছি ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আমি সাধারণ আপনাদের বাড়ির একটা কর্মচারী। আর হ্যাঁ, তুমি এখন থেকে আর আমাকে ম্যাডাম বলবে না, আমার নাম ধরে ডাকবে। ম্যাডাম, মানুষ শুনলে খারাপ ভাববে। মালিকের নাম ধরে ডাকা তো ঠিক না। তুমি এখন থেকে আমার স্বামী, তাই আমার নাম ধরে ডাকতে পারো। তবে হ্যাঁ, আমার অনুমতি ছাড়া আমার উপরে জোর খাটাতে আসবে না। আমার সব কিছুর জন্য সময় লাগবে। ঠিক আছে ম্যাডাম। তারা দুজনে এভাবে কথা বলতে থাকে। তাদের মধ্যে অনেক ডিল হয়। দেখতে দেখতে এভাবে সন্ধ্যা হয়। সন্ধ্যায় দুজনে রুম থেকে বের হয়। এটা দেখে মমতা বেগম বলে ওঠে, কিরে মা, তোরা কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, বাইরে একটু কেনাকাটা ছিল, তাই বাইরে যাচ্ছি। বেশি লেট করিস না, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। তারপর তারা আর কোনো কথা না বলে বের হয়ে যায়। তারপর বাইরে কিছু কেনাকাটা করতে থাকে। এরপর ঘোরাঘুরি করে মন ভালো করার জন্য
এরপর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। খাটের উপর একটা বড় কুলবালিশ রাখে। এরপর দুজন দুপাশে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে রাত গভীর হয়। গভীর ঘুমে দুজনেই আচ্ছন্ন। এমন সময় দুজনের চাপাচাপিতে মাঝখানের কুলবালিশটা পড়ে যায়। তিশা এবার ফারুকের উপর পা উঠিয়ে দিয়ে ফারুককে জড়িয়ে ধরে। দুজনকে জড়িয়ে ধরে। দুজনের মুখ এক জায়গায় লেগে যায়। ফজরের আজান দিয়েছে, সকাল হয়েছে। পূর্ব আকাশে সূর্যের আলো এসে মুখে পড়ছে। দুজন মিটমিট করে চোখ খুলছে। তিশা হঠাৎ করে ফারুককে নিজের কাছে দেখে চমকে ওঠে আর ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ফারুককে। ফারুক আচমকা ধাক্কা খাওয়াতে বিছানা থেকে পড়ে যায় আর চিৎকার করে ওঠে। আরে পাগল নাকি তুমি? এভাবে কেউ ধাক্কা দেয়? আমি কি করব? তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে কেন? ও হ্যালো, আমি তোমাকে জড়িয়ে ধরিনি, বরং তুমি নিজেই আমাকে জড়িয়ে ধরেছো। সো নিজের দোষ আমার ঘাড়ে দিবা না। তুমি বুঝি ধোয়া তুলসী পাতা? তুমি যে রাতে আমার সুযোগ নাওনি সেটার কি গ্যারান্টি আছে? ও হ্যালো, মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো। আমার জোর করে দেখার প্রয়োজন পড়ে নাই। তুমি তো নিজেই সেদিন আমাকে বাথরুমে সব কিছু দেখিয়েছো, আর এখন আমার দোষ দিচ্ছ। চুপ, নির্লজ্জ লুচ্চা কোথাকার। আজকে থেকে তোমাকে আর বেডে ঘুমাতে দিব না। আমার বিছানা ছাড়া ঘুম হয় না, তাই আমি বিছানা ছাড়া কোথাও ঘুমাবো না। তিশা আর কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে মমতা বেগম বলে ওঠে, তিশা কলেজে যাবি না? ঘুম থেকে ওঠ। আসছি, তুমি যাও। এরপর তিশা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। এরপর ফারুক যায়। তারপর নিচে গিয়ে দুজনে খাওয়া দাওয়া করে। ফারুক তিশাকে নিয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে মোটামুটি সবাই জেনে গেছে। অন্যদিকে তিশার বিয়ে হয়ে গেছে এই খবরটা রাশেদের কাছে পৌঁছে যায়। তাই রাশেদ লন্ডন থেকে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে রওনা দিয়েছে। দেখতে দেখতে এভাবে 3 দিন কেটে যায়। এই 3 দিনে তিশা আর ফারুক রাতে অনেক ঝগড়া করেছে। আবার এক বেডে ঘুমায় দুজনের প্রতি। তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছে। দুজনকে পছন্দ করতে শুরু করেছে। দেখতে দেখতে তিশার জন্মদিন চলে আসে। সকালবেলা ব্রেকফাস্ট করেছে সবাই মিলে। তখন হাবিব সাহেব বলে ওঠে, আগামীকাল তোর জন্মদিন। আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়েছি, তাকে সে তার পরিবার সহ আসবে। আমি ভেবেছিলাম তার ছেলের সাথে তোর বিয়ে দিব, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল। যাই হোক, কাল তোর জন্মদিন, তাই বাবা ফারুক সবকিছু দায়িত্ব তোমাকে নিতে হবে। ঠিক আছে স্যার। তুমি এখন এই বাড়ির জামাই। তুমি আমাকে বাবা মনে করে বাবা বলে ডাকতে পারো। স্যার বলে আর লজ্জা দিও না। না মানে আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে। তারপর তারা খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যায়। এভাবে দিনটা কেটে যায়। বিকেলে তিশা সহ তার বান্ধবীগুলো ফারুক সবাই মিলে তিশার জন্মদিনের জন্য অনেক কিছু কেনাকাটা করে। বাড়িটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। পুরো বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে, একদম বিয়ে বাড়ির মতো। অনেক খাওয়া দাওয়ার আয়োজন করেছে। দেখতে দেখতে এভাবে রাত শেষ হয়ে যায়। পরের দিন সকালবেলা থেকেই শুরু হয়েছে রান্নাবান্না ও বাড়ির আত্মীয়দের আপ্যায়ন করা। দেখতে দেখতে এভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে সন্ধ্যা পেরিয়ে যায়। পুরো বাড়িতে রং বেরঙের বাতি জ্বলছে। ভেতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে দেখতে কেক কাটার সময় চলে আসে। অন্যদিক থেকে বাড়ির ভেতর প্রবেশ করে হাবিব সাহেবের বন্ধু জাফর সাহেব ও তার পুরো পরিবার। হাবিব সাহেব বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কেক কাটার সময় হয়ে গেছে। এখন কেক কাটার অনুষ্ঠান করব। ওর আপনাদেরকে সবার সাথে পরিচয় করে দেব। তিশা মা, এদিকে আয়। এরপর তিশা সেখানে যায়। তারপর কেক কাটে। তারপর এক এক করে সবাইকে খাইয়ে দেয়। সেখানে উপস্থিত ছিল না ফারুক। ফারুক একটু দূরে দাঁড়িয়েছিল, সে কাজে ব্যস্ত ছিল। কেক কাটার পর্ব শেষ হলে হাবিব সাহেব বলে ওঠে, আমি পরিচয় করে দিচ্ছি, আমার বন্ধু জাফর সাহেব। দেশের একজন টপ বিজনেসম্যান এবং শিক্ষামন্ত্রী। আশা করি সবাই ওনাকে চিনতে পেরেছেন। জাফর সাহেব নামটা শুনতেই ফারুক চমকে ওঠে। ঠিক তখনই হাবিব সাহেব বলে ওঠে, ঠিক সেই সাথে আমি পরিচয় করে দিতেছি আমার একমাত্র মেয়ের হাজব্যান্ডের সাথে। এই কথা শুনে সবাই অবাক, কেননা তাদের বিয়ে। কিরে, তোর মেয়ের বিয়ে দিয়েছিস, অথচ আমি জানি না। আর আমার কথা ছিল তুই আমার ছেলের সাথে তাকে বিয়ে দিবি। আসলে বন্ধু, বিষয়টা একটা সমস্যা হয়েছিল, তাই তোকে সবটা পরে বলছি। তার আগে তোকে আমার জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বাবা ফারুক, তুমি একটু এদিকে আসো।
ফারুক তখনও কোনো কিছু বুঝে উঠতে পারেনি। ফারুককে ডাকার পর ফারুক মাথা নিচু করে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। ফারুককে তখনও কেউ চিনতে পারেনি, কারণ ফারুক আগে থেকে অনেকটা স্মার্ট হয়ে গেছে আর হ্যান্ডসামও হয়ে গেছে। চেহারার সাথে সাথে স্বাস্থ্যের পরিবর্তনও হয়েছে। ফারুক যখন হাবিব সাহেবের সামনে গিয়ে দাঁড়ায় তখন হাবিব সাহেব বলে ওঠে, তো এই হচ্ছে আমার একমাত্র মেয়ের হাজবেন্ড ফারুক। এরপর তারা যখন দুজন একে অপরের দিকে তাকাতে যাবে ঠিক তখনই অবাক হয়ে যায়। দুজন দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নিস্তব্ধ এক হিমেল হাওয়া, শীতল প্রবাহিত বাতাস বয়ে যায় সেই সময়ের ভেতরে। সবাই ছেলেটির দিকে তাকিয়ে আছেন। এমন সময় একটি মেয়ে দৌড়ে এসে ফারুককে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কান্না করতে থাকে। আচমকা এমন হওয়াতে সবাই হতবাক হয়ে যায়। কি হচ্ছে এখানে? কেউ কোনো কিছু বুঝতে পারছে না। তিশা এটা দেখে সেখানে এসে মেয়েটাকে ফারুকের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে ওঠে, এই মেয়ে, তুমি ওকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? তুমি কি ওকে চেনো? এমন সময় পাশ থেকে ছোট্ট একটি মেয়ে দৌড়ে এসে মামা বলে জড়িয়ে ধরে ফারুককে। ফারুক চুপচাপ তখনও দাঁড়িয়ে আছে, কোনো কিছুই বুঝতে পারছে না। পাশ থেকে ছোট্ট মেয়েটি বলে ওঠে। ফারুক বুঝতে পারছে না, কেননা 3 বছর পর নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ফারুকের সেই পরিবার যেখান থেকে তাকে বের করে দেয়া হয়েছিল। তিশা যে মেয়েটিকে সরিয়ে দিয়েছিল সে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি পাশ থেকে বলে ওঠে, ভাই, তুই কেমন আছিস? তুই একবারও আমাদের খবর নিলি না। তুই খুব পাল্টে গেছিস। কেউ কোনো কিছু বুঝতে পারছে না। পাশ থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে ফারুকের মা। কিরে বাবা, তোর আমাদের প্রতি এত রাগ? তুই একবারও আমাদের খবর নিলি না আমরা বেঁচে আছি কিনা মরে গেছি? ফারুক এবার তার মাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, না মা, আসলে আমি ওই বাড়িতে কি করে যাব বুঝতে পারছিলাম না। তাছাড়া নিজের ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই সেই শহরে আর যাওয়া হয়নি। তোমাদের অনেক মিস করেছি। তোমাদের কথা আমাকে অনেক মনে করিয়েছে। ভাই, তোর সাথে বাবা খুব অন্যায় করেছে। বাবা এর জন্য অনুতপ্ত। উনি তোর কথা ভেবে প্রতিদিন কাঁদে। আমি সবটা শুনে সেদিনই দেশে চলে এসেছিলাম, কিন্তু ততক্ষণে তুই শহর ছেড়ে চলে এসেছিলি। তোকে আর খুঁজে পাইনি আমি। তোর দুলাভাই শাওন, বৃষ্টি তোকে অনেক খুঁজেছিল। এই দেখ, এটা আমার মেয়ে, আর বৃষ্টিরও বিয়ে হয়ে গেছে। ওর বিয়ে হয়ে গেছে আর আমি জানতে পারলাম না? তুই জানবি কি করে? তুই তো আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিস। ওর কার সাথে বিয়ে হয়েছে? তোর বন্ধু শাওনের সাথে। হ্যাঁ ফারুক, তুই চলে আসার পর বৃষ্টি খুব ভেঙে পড়ে। সে নিজেকে মেরে ফেলতে যাচ্ছিল, কোনো উপায় না পেয়ে আমি তখন তাকে বিয়ে করি, আর সবাই আমাদের সম্পর্কটা মেনেও নিয়েছে। ফারুক সবাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। অনেক দিনের না বলা কথা, আবেগ। 3 বছর পর পরিচিত মুখগুলো আজ হঠাৎ দেখতে পেয়ে ফারুক নিজেকে আটকে রাখতে পারে না। হাউমাউ করে কাঁদতে থাকে। ফারুক ইরার ছোট্ট মেয়েটিকে কোলে নেয়। কেউ কোনো কিছু বুঝতে পারছে না, শুধু সবটাই দাঁড়িয়ে দেখছে। দূরে দাঁড়িয়েছিল মন্ত্রী জাফর সাহেব। গুটি গুটি পায়ে মন্ত্রী সাহেব এবার সামনে এগিয়ে এসে নিজের ছেলের সামনে মাথা নিচু করে বলে ওঠে, বাবা, তুই পারলে আমাকে মাফ করে দিস। আমি তোর সাথে অন্যায় করেছি, তুই পারলে আমাকে মাফ করে দিস বাবা। আমি তোর সামনে হাত জোড় করছি। ছি ছি বাবা, তুমি আর আমাকে কত পাপের ভাগিদার বানাবে? তোমাদের প্রতি আমার কারো রাগ নেই। হ্যাঁ, একটু অভিমান হয়েছিল সেদিন। যদি বাবা তুমি আমাকে বাড়ি থেকে বের করে না দিতে, তাহলে আজকে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না। নিজের লড়াইটা নিজে লড়তে পারতাম না। জীবন কি, জীবনের মানে কি, কোনো কিছু বুঝতাম না। পৃথিবীতে কি করে কষ্ট করে বেঁচে থাকতে হয় সেদিন তুমি যদি আমাকে বাড়ি থেকে বের না করে দিতে, তাহলে আমি কোনো দিন বুঝতে পারতাম না। ফারুক তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্রায় বেশ কিছু সময় এভাবে নীরবতায় কেটে যায়। অনেকক্ষণ পর মন্ত্রী সাহেব এবার মাইক্রোফোনটা হাতে নিয়ে বলে ওঠে সবার উদ্দেশ্যে, সরি, সবার কাছে আমি ক্ষমা যাচ্ছি আপনাদের এতক্ষণ দাঁড় করিয়ে রাখার জন্য। আসলে ফারুক হচ্ছে আমার ছেলে। তাকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম একটা ছোট কারণে। তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর এটা হচ্ছে আমার পুরো পরিবার। আমার এই দুটি হচ্ছে মেয়ে, দুজনের বিয়ে হয়েছে। আর এই দুজন হচ্ছে আমার বড় জামাই, ছোট জামাই, ইনি হচ্ছে আমার স্ত্রী। আর এই ছেলেটা হচ্ছে আমার সন্তান, আমার একমাত্র ছেলে। মন্ত্রী সাহেব আবারও ফারুককে জড়িয়ে ধরে। এবার হাবিব সাহেব মন্ত্রী সাহেবের কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে বলে ওঠে, আমরা সবাই অনেক খুশি আমার বন্ধু হারিয়ে যাওয়া
সন্তানকে ফিরে পেয়েছে, আর আমার জামাই যার পরিবারকে ফিরে পেয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। এই দুঃখের মুহূর্তে সুসংবাদ জানাচ্ছি, আমার জামাই খুব সাধারণ একজন মানুষ, কিন্তু আমার জামাই সাধারণ একজন মানুষ না, সে হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 টপ বিজনেসম্যান, কেএম গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক ফারুক চৌধুরী। হাজার কোটি টাকার পথ থাকা সত্ত্বেও ভাবে চলাফেরা করতো। এ কথা শুনে সবাই চমকে যায়, তিশাও চমকে যায়। একে একে সবাই অবাক হয়ে যায়। মন্ত্রী সাহেব নিজের ছেলের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। একসাথে সবাই হাততালি দিয়ে ওঠে। হাবিব সাহেব আবার বলে ওঠে, তাই খুশির মুহূর্তে চাই আমার মেয়ে আরো একবার বিয়ে দিতে, ধুমধাম করে। কি বলেন বিআই সাহেব? হ্যাঁ অবশ্যই, আমার একমাত্র ছেলে শুধু ধুমধাম করে না, সারা দেশ জুড়ে বিয়ের আমেজ ছড়িয়ে দিব। দেশের প্রত্যেকটা অসহায় গরিব দুঃখী মানুষ এবং এতিমখানায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, সাথে আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো। নেমন্তন্ন তো তখন খাওয়াবেন যখন আপনারা সবাই বেঁচে থাকবেন। হঠাৎ করে আচমকা এমন কারো কথা শুনে দরজার দিকে তাকাতেই দেখে 15-20 জন ছেলে বন্দুক হাতে ভেতরে প্রবেশ করছে। হাবিব সাহেব রাশেদকে দেখে বলে ওঠে, রাশেদ, তুই এখানে? সাহস হয় কি আমার বাড়িতে আসার? আবে চুপ! এই রাশেদ যখন যেখানে ইচ্ছা করে সেখানেই প্রবেশ করে, তার প্রবেশ করার জন্য পারমিশনের প্রয়োজন হয় না। তোকে আমি পুলিশে দেব। পুলিশ আমার কিছুই করতে পারবে না, তোর মেয়েকে তুলে নিয়ে যেতে এসেছি। তিশা ফারুকের পেছনে লুকায়, হাতটা শক্ত করে চেপে ধরে তিশা। রাশেদ এবার ফারুকের সামনে দাঁড়ায়। তারপর তিশার হাতটা যখনই ধরতে যাবে তখনই ফারুক রাশেদের হাতটা ধরে বুক বরাবর লাথি মারে। লাথি খেয়ে বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। রাশেদ এটা দেখে তার ছেলেগুলোকে যখনই সামনে এগোতে যাবে ঠিক তখনই পরপর বেশ কয়েকটা গরম বুলেটের শব্দে জায়গাটা আতঙ্কে মুখরিত হয়ে ওঠে। হঠাৎ করে হলুদ পোশাক পরিহিত 40 থেকে 50 জন প্রবেশ করে, তারপর সবাইকে ঘিরে ফেলে। এরপর কোনো কথা ছাড়াই সবাইকে সেখান থেকে বের করে নিয়ে যায়। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই সবাই সেখান থেকে চলে যায়। এতক্ষণ কি হলো কেউ কোনো কিছু বুঝতে পারল না। ফারুক এবার বলে ওঠে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি, সাথে আমার প্রিয় মানুষটাকে আমার করে পেয়েছি। একথা শুনে তিশা একটু লজ্জা পায়। তাই সবাই অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন বাকি সময়টা আমার পরিবারের সাথেই কাটাতে পারি। এরপর সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে। ফারুক তিশাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একে একে সবাই পরিচয় হতে থাকে। তিশা দেখতে ভীষণ মিষ্টি। ফারুকের মা বলে ওঠে, মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আমার একমাত্র ছেলে, মা খুব যত্ন করে আগলে রাখবে, তার যেন কষ্ট না হয়। এখন থেকে আমার এই পাগল ছেলেটাকে সামলানোর দায়িত্ব তোমার। আপনি কোনো চিন্তা করবেন না, আমার প্রতি আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমি পারবো। আমার দোয়া তোদের দুজনের জন্য সবসময় থাকবে। হ্যাঁ, আসো মামুনি। এরপর তিশা ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। দেখতে দেখতে এইভাবে একে একে সমস্ত অতিথি চলে যায়। খাওয়া দাওয়া করে শেষ করে সবাই যে যার মতো ঘুমোতে চলে যায়। রাতে যখন রুমে প্রবেশ করে ফারুক, তখন তিশা ফারুকের শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, তার মানে তুমি আমার কাছে সব মিথ্যা বলেছ? তোমার এত কিছু থাকা সত্ত্বেও তুমি সাধারণ মানুষের মতো থাকতে? ফারুক কোনো কথা ছাড়াই তিশার কোমরে হাত রেখে নিজের সাথে চেপে ধরে। এরপর ঘাড়ে একটা কিস করে বলে ওঠে, জি ম্যাডাম, কারণ আমি চেয়েছিলাম কেউ আমার ব্যক্তিত্বকে না, আমাকে ভালোবাসবে। আমার সম্পত্তি কেন, আমার সম্পত্তি থেকে আমি যেন তার কাছে মূল্যবান হই। তাই বুঝি? তা আপনি আমাকে বিয়ে করে কি বুঝলেন? এখনও তো কিছুই করতে পারিনি, বুঝবো কি করে? লুচ্চা কোথাকার! এইসবের আশা ছেড়ে দাও, সেটা তুমি পাবা না। তাই নাকি? আমি চাইলে কিন্তু জোর করে আদায় করতে পারি। কেউ জোর করবে আর আমি বুঝি দেখে থাকবো, তাই না? এত সোজা না মিস্টার ফারুক সাহেব। সো এখন আপনি সোফায় ঘুমাতে যান। নো, এটা তো আর হচ্ছে না। এখন আমার মন চাইছে আমার বউকে একটু আদর করতে, তাই এখন আমি আমার বউকে আদর করব। তিশা কিছু বলতে যাবে তার আগেই ফারুক তিশাকে খাটে ফেলে দিয়ে চেপে ধরে। এরপর অনবরত ঘাড়ে, মুখে, চোখে, কপালে কিস করতে থাকে। সারা শরীরে এক শীতল অনুভূতি শিহরণ করে তোলে। শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। তিশা ফারুকের চুলগুলো খামছে ধরে। এরপর দুজনকে পাগলের মতো আঁকড়ে ধরে হারিয়ে যেতে থাকে। দুজনকে ভালোবাসার মধ্যে আগলে নেয়। রাতটা তাদের রোমান্সের মধ্যেই কেটে যায়।
পরের দিন সবাই সিদ্ধান্ত নেয় 2 দিন পর তাদের বিয়ে হবে। তাই ফারুক ও তার পরিবার সেখানে থেকে ফারুকের সুন্দর বাংলো বাড়িতে চলে আসে। বিশাল বড় বাড়ি, অনেক গার্ড, সুন্দর একটা বাগান রয়েছে, সুইমিং পুল, অনেকগুলো গাড়ি। মন্ত্রী সাহেবের থেকেও যেন অনেক সয় সম্পত্তি করে সাম্রাজ্য গড়ে তুলেছে। এটা দেখে ফারুকের মা বলে ওঠে, দেখেছো আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে, নিজে প্রতিষ্ঠিত হয়ে কত কিছু করেছে। তাই তো দেখছি, অনেক বড় হয়ে গেছে ছেলে। দেখতে দেখতে একদিন কেটে যায়। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু ধুমধাম করেছে। সারা দেশে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, কারণ সারা বাংলাদেশে রয়েছে ফারুকের কোম্পানি। ইন টোটালে ধুমধাম করে জাঁকজমকভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। রাত পোহালেই পরের দিন বিয়ে। ফারুক বাড়ি থেকে বের হয় গাড়ি নিয়ে। কিছুটা পথ অতিক্রম করে একটা গোডাউনের ভেতর প্রবেশ করে। এরপর সেখানে গাড়ি থামিয়ে গোডাউনের ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে চেয়ারে বেঁধে রাখা রাশেদকে এবং তার বাকি ছেলেদেরকে। ফারুক চেয়ার নিয়ে তার সামনে বসে পড়ে আর বলে ওঠে, দেখ, তুই এতদিন আমাকে খুঁজে চলেছিস আর আজকে আমি তোর চোখের সামনে, অথচ তুই কিছুই করতে পারছিস না। একেই বলে সময়ের খেলা। তুই অনেক অন্যায় করেছিস, এখন সব অন্যায় একটা শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। ফারুক কোনো কথা ছাড়াই গরম পানি রাশিদের মুখের ভিতর ঢালতে থাকে। রাশিদের শরীরের ভিতরটা পুরো যেন ফোসকা পড়ে গেছে। এরপর ফারুক একটা ধারালো বরফ দিয়ে তৈরি করা কুড়াল হাতে নিয়ে এলোপাথারি কোপাতে থাকে রাশিদকে। এক এক করে সবাইকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলে। তারপর সেগুলোকে জঙ্গলে জানোয়ারকে খাওয়াতে বলে ফারুক সেখান থেকে চলে আসে। ফারুক গাড়িতে করে নিজের বাড়িতে যাচ্ছে, এমন সময় তিশা ফোন দেয়। ফোন রিসিভ করতেই বলে, কি মিস্টার, কোথায় আছেন? এই তো একটু বাইরে এসেছিলাম। এত রাতে বাইরে কি? একটু কাজ ছিল। কালকের জন্য আপনি তৈরি আছেন তো? কেন? না মানে ভাবছি কালকে একটা পুরো ফুটবল টিম বানাবো, কারণ বাংলাদেশ ফুটবল খেলায় অনেক পিছিয়ে আছে। ছি, তোমার লজ্জা করছে না এসব বলতে? তোমার প্রত্যেকটা অডিয়েন্স তো আর বিয়ে করেনি, কিছু কিছু অডিয়েন্স তো অবিবাহিত, তাদের সামনে এসব বলতে লজ্জা করছে না? হুম, একদম লজ্জা করছে না, কারণ তারা আজকে বিয়ে করেনি তো কি হয়েছে, কালকে তো ঠিকই বিয়ে করবে। ধুর, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। থাকো তুমি, লুচ্চা কোথাকার। বলে কলটা কেটে দেয়। এভাবে দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়। পুরো বাংলাদেশে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। সন্ধ্যা হয়েছে, বিয়ের পর্ব শুরু হয়েছে ধুমধাম করে। বিয়ে হচ্ছে, বিভিন্ন সাংবাদিক রিপোর্টার এসে বিয়ের ভিডিও করছে, প্রচার করছে সারা বাংলাদেশ সহ পুরো বিশ্বে। এভাবে দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়। তিশাকে নিয়ে সবাই চলে যায় ফারুকের বাড়িতে। এরপর তিশাকে বসার ঘরে ঢুকিয়ে দেয়। তারপর ফারুককে নিয়ে আসে। ফারুককে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে বলে ওঠে, দোস্ত শোন, পুরো জীবনটা পড়ে আছে, একদিনে ক্লান্ত হয়ে যাস না। আর হ্যাঁ শোন, আমাদের মান সম্মানটা রাখিস, খেলার ময়দানে আবার হেরে যাস না। কথাটা বলে সবাই হেসে ওঠে। এটা দেখে বৃষ্টি বলে ওঠে, তোমার এসব বলতে লজ্জা করছে না? ওরে আমার লজ্জাবতী বউ, আজ তো আমাদের হবে রোম্যান্স। এরপর শাওন বৃষ্টিকে নিয়ে রোমে চলে যায় আর ইরাকে তার হাজবেন্ড নিয়ে যায়। জান্নাত তার নানু নানির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিয়ে করলেও একজন আর বাসর করবে 3 জন, বিষয়টা কেমন দেখাচ্ছে বলুন তো? ফারুক ভেতরে প্রবেশ করে খাট থেকে তিশা নেমে সালাম করতে যাবে, এমন সময় ফারুক বলে, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। এরপর বুকের মাঝে তিশাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, জানো তিশা, আমি শুধু একজন বিজনেসম্যান না, আমি একজন ভয়ঙ্কর মাফিয়া। অন্ধকারে আমার এক ভয়ঙ্কর রূপ। অন্ধকার জগতের মানুষগুলো দেখে আমাকে সবাই 3টা রূপে চেনে। অন্ধকার জগতের মানুষগুলো মেন্টাল ফারুক নামে চেনে, আর সাধারণ মানুষ চেনে ট্যাক্সি ড্রাইভার ফারুক হিসেবে, আর কোটিপতি বিজনেসম্যানগুলো চেনে ফারুক চৌধুরী নামে। আমার কোনো সমস্যা নেই, তোমার মতো ভালো মানুষ জীবনসঙ্গী হিসেবে পাওয়া অনেক মেয়ের কাছে ভাগ্যের ব্যাপার। তাই বুঝি? জি স্যার। হবে নাকি এখন T20 ম্যাচ? তুমি ক্রিকেট খেলবা তো ঘরে কেন আসছো? বাইরে যাও, সবার সাথে খেলো। ওই খেলা তো মাঠে হয়, আর এই খেলা হয় খাটে। কিভাবে? এইভাবে।
এই বলে ফারুক তিশাকে খাটে ফেলে দেয়, তারপর তিশার উপর শুয়ে পড়ে। তারপর তিশার কপালে চুমু খেয়ে এক এক করে কিস করতে থাকে। পাগলের মতো তার ঠোঁট দুটো নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে ঘাড়ে, মুখে, চোখে, কপালে। পুরো পাগল উন্মাদ হয়ে ওঠে দুজনে। দুজন দুজনকে আগলে নিতে থাকে। এক এক করে তিশার পরনে থাকা সমস্ত গহনা খুলে একপাশে রেখে দেয়। তারপর দুজন দুজনকে আরও আগলে নেয়। ধীরে ধীরে দুজন দুজনকে গভীরভাবে একে অপরকে আষ্টে পিষ্টে নিতে থাকে। ফারুক এবার তিশাকে বেডে শুইয়ে দিয়ে তিশার নাভির ওপরে কিস করে। এরপর একটা আঙুর ফলের তোড়া তিশার মুখের ওপর রেখে সেখান থেকে খেতে থাকে দুজন দুজনে। তিশার মুখের ভেতর একটা আঙুর ফল রেখে কিস করে সে আঙুর ফলটা বের করে খেয়ে ফেলে ফারুক। এরপর ফারুক ধীরে ধীরে কিস করতে করতে নিচে নামে। সারা শরীরে এক শীতল দমকা হাওয়া প্রবাহিত হয়, যেন কারেন্টের 11,000 ভোল্টের ইলেকট্রিক্যাল বিদ্যুৎ প্রবাহিত হয়। দুজন দুজনের শরীরে রোম শিহরিত হয়ে ওঠে। তিশাও কম না, তিশাও বেশ রোমান্টিক। সমানে পায়ে পাল্লা দিয়ে রোমান্স করছে ফারুকের সাথে। ফারুক তিশার পায়ের তালু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত নিজের ঠোঁটের ছোঁয়া দিয়ে রাঙিয়ে দিতে থাকে। তিশাকে সারা শরীরে স্লাইড করতে থাকে। বেশ পরম সুখী মিষ্টি আদরগুলো উপভোগ করছে ফারুক। ধীরে ধীরে দুজন দুজনকে নিয়ে এক গভীর আবেশে প্রবেশ করতে থাকে, যেখানে সহজে কেউ চাইলে প্রবেশ করতে পারে না। ধীরে ধীরে দুজন দুজনকে গভীরভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে থাকে। এমন সময় তিশা বলে ওঠে, এই দাঁড়াও, তোমার লজ্জা করছে না তোমার এতগুলো অডিয়েন্সের সামনে এসব করতে? বাতি অফ করো। ও হ্যাঁ, তাই তো। আমার প্রিয় অডিয়েন্সগুলো এতক্ষণ অনেক গল্প শুনেছেন, তাই এখন আমাদের একটু একা ছেড়ে দিন। আমরা ফুটবল টিম বানাবো। ততক্ষণ আপনারা চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন, আর যদি ঘুম না ধরে তাহলে বিয়ে করে ফেলুন। বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। কথাটা বলে লাইট অফ করে দেয়। এরপর অন্ধকারে হারিয়ে যেতে থাকে। এভাবে রোমান্স করতে থাকে দুজন দুজনের ভালোবাসা এভাবেই পূর্ণতা পায়। পূর্ণতা পাক প্রত্যেকটি মানুষের পবিত্র ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ নেই, শুধু আছে নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষের মধ্যে কোনো স্বার্থ থাকে না। নিঃস্বার্থভাবে যখন একে অপরকে ভালোবাসে তখন ভালোবাসা পূর্ণতা পায়। এভাবে শেষ হলো একটি মাফিয়ার গল্প। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চেষ্টা করছি ভালো করে নতুন গল্প দেখার। নিয়মিত আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলে নতুন গল্প আপলোড করা হবে, তাও আবার নতুন গল্প। তাই নতুন গল্প সবসময় নিয়মিত শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে সবার আগে আমাদের গল্পটি আপনার কাছে পৌঁছায় এবং প্রথম কমেন্ট যেন আপনি করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি কেউ গল্প লিখতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। কেউ যদি আপনাদের জীবন কাহিনী কিংবা ভয়েস করতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যাওয়ার আগে একটা কথা বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাপ্ত।